আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। জয়েন করতে পারেন আমাদের চ্যানেলটিকে এবং পেয়ে যেতে পারেন আমাদের এক্সক্লুসিভ সব কন্টেন্টের আর্লি অ্যাক্সেস। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সায়ন্তন, আপনারা শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনার জন্য থাকছে হেমেন্দ্র কুমার রায়ের স্বর্ণকূপের সন্ধানে। আজকের গল্প পাঠে রয়েছে আলাপন, গল্পের সূত্রধার এবং জয়ন্তর ভূমিকায় রয়েছে আমি সায়ন্তন, মানিকের ভূমিকায় রয়েছে আর্য। শুনতে থাকুন আজকের বিশেষ নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের স্বর্ণকূপের সন্ধানে। ধুর, আর পড়তে হবে না মানিক, ফেলে দাও তোমার ওই খবরের কাগজ, ফেলে দাও। আমি রাজনীতির কচকচি শুনতে চাই না। আমি জানতে চাই নতুন নতুন অপরাধের খবর। অপরাধীরা কি আজকাল ধর্মঘট করেছে নাকি? এ হলো কি? এত বড় কলকাতা শহর, কিন্তু কেউই অপরাধের মতন অপরাধ করতে পারছে না। কারুর পৌষ মাস, কারুর সর্বনাশ। তুমি চাও অপরাধীর, কিন্তু সাধু নাগরিকদের পক্ষে তারা কি দুঃস্বপ্নের লোকের জীব নয়? অপরাধ হচ্ছে বিচিত্র। সাধু মানুষদের চেয়ে বেশি আকর্ষণ করে অপরাধীরাই। মহাভারত পড়বার সময় তুমি কি অনুভব করনি মানিক? যুধিষ্ঠিরের চেয়ে দুর্যোধন আর দুঃশাসনের কথা জানবার জন্যই আমাদের বেশি আগ্রহ হয়। মাইকেলের মেঘনাদ বধ কাব্য পড়ে দেখো, তার মধ্যে রামের চেয়ে বেশি জীবন্ত হয়ে উঠেছে রাবণের চরিত্র। আমাদের নিত্য নৈমিত্তিক জীবন হচ্ছে একেবারেই বেরঙা, কিন্তু রঙের পর রঙের খেলা দেখা যায় অপরাধীদের জীবনেই। তা যা বলেছ ভাই, এই কথা না মেনে উপায় নেই, কিন্তু কি আর করবো বলো। কলকাতা পুলিশের সুন্দরবাবুও 3 মাসের ছুটি নিয়ে বসে আছে। তিনিও যে বলে কোনো নতুন মামলা নিয়ে আমাদের এখানে ছুটে আসবেন, তারও কোনো আশা নেই। অগত্যা আমাদের বাধ্য হয়েই বিশ্রাম গ্রহণ করতে হবে। ঠিক এমন সময় মধু চাকর এসে খবর দিল একজন লোক নাকি জয়ন্তর সঙ্গে দেখা করতে চায়। কিরকম লোক মধু? এক ছোকরা বাবু, বয়স বোধহয় ওই 22-23-এর বেশি হবে না। তার মুখ দেখলে মনে হয় তিনি যেন ভারী ভয় পেয়েছেন। আচ্ছা মধু, বাবুটিকে এখানে নিয়ে এসো। তার একটু পরেই সিঁড়ির উপরে দ্রুত পদশব্দ জাগিয়ে একটি লোক ব্যস্তভাবে ঘরের ভেতরে প্রবেশ করেই তাড়াতাড়ি করে বলে উঠল, জয়ন্তবাবু কোথায়? আমি এখনই জয়ন্তবাবুর সঙ্গে দেখা করতে চাই। আমারই নাম জয়ন্ত। আপনি বড়ই উত্তেজিত হয়েছেন দেখছি। ঠিক আছে, ওই চেয়ারখানার উপর গিয়ে একটু স্থির হয়ে বসুন আগে। আগন্তুক সামনের চেয়ারখানা টেনে নিয়ে ধপাস করে তার উপর বসে পড়ে বলল, উত্তেজিত না হয়ে কি করি বলুন দেখি। কাল রাত্রে আরেকটু হলেই আমার প্রাণ পাখি খাঁচা ছাড়া হয়ে যাচ্ছিল যে। তাহলে ঘটনাটা নিশ্চয়ই গুরুতর, কিন্তু কি জানেন, শান্তভাবে না বললে কোনো ঘটনার ভেতর থেকে আমরা সত্যিটাকে আবিষ্কার করতে পারি না, বুঝলেন? আজ যে বেঁচে আছি সে হচ্ছে ভগবানের দয়া। আপনার নামটা? আগে সুব্রত সরকার। বেশ, এইবার আপনার কি বলবার আছে বলুন। কাল রাত্রে মশাই, আমার বাড়িতে ভয়ঙ্কর এক কাণ্ড হয়ে গেছে। আমি এখনো বিবাহ করিনি, নিজের বাড়িতে একলাই থাকি। কাল রাত্রে দিব্যি নিশ্চিন্ত হয়ে বিছানায় শুয়ে ঘুমোচ্ছিলাম। হঠাৎ ঘুম ভেঙে গিয়ে মনে হলো অনেকগুলো হাত দিয়ে অন্ধকারে কারা যেন আমাকে চেপে ধরেছে। আমি বাধা দেওয়ার চেষ্টা করেও কিছুই করতে পারলুম না, কারণ 4-5খানা হাত দড়ি দিয়ে আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেললে। আমার মুখেও গুজে দিলে বিছানার চাদরের খানিকটা, আর চোখের উপরেও বাঁধলে একখানা কাপড়। সেই অবস্থাতে অনুভব করলুম সুইচ টিপে কারা আলো জ্বাললে। তারপর শুনলাম আমার লোহার সিন্দুক খোলার শব্দ। তার খানিক পরে ঘরের আলো গেল আবার নিভে। কয়েকজনের পায়ের শব্দ বাইরে চলে গেল। তারপর আস্তে আস্তে আমার ঘরের দরজা বন্ধ হওয়ার শব্দ হলো। তারপর আর কারোর কোনো সারা শব্দ পেলুম না বটে, কিন্তু আমাকে সেই অবস্থাতেই কানা আর বোবার মতো চুপ করে থাকতে হলো। সকালবেলায় চাকর এসে আমাকে মুক্তি দান করলে। আপনার ঘরের ভেতরে বাইরের লোক এলো কেমন করে? দরজা দিয়ে মশাই, দরজা দিয়ে। আমার একটি বদ অভ্যেস আছে, গ্রীষ্মকালে আমি ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে পারি না। তারপর বিছানা থেকে নেমে আপনি কি দেখলেন? দেখলুম আমার লোহার সিন্দুক খোলা পড়ে রয়েছে। তার ভিতরে 100-5 টাকার নোট আর কিছু গয়নাও ছিল, কিন্তু সেসব কিচ্ছু চুরি যায়নি। চোরেরা নিয়ে গেছে কেবল একটি জিনিস, যা ছিল সোনার আনারসের মধ্যে।
সোনার আনারস? সে আবার কি? তাহলে একটু গোড়ার কথা বলতে হয়। কোন খেয়ালে জানি না আমার প্রপিতামহ পিতল দিয়ে গড়িয়েছিলেন এই আনারসটি। এই আনারসের উপরে সোনার কলাই করা ছিল বলে আমরা একে সোনার আনারস বলেই ডাকি। আমার প্রপিতামহ মৃত্যুশয্যায় শুয়ে এই সোনার আনারসটি পিতামহের হাতে দিয়ে বলে গিয়েছিলেন, যদি কোনো দিন তোমার বিশেষ অর্থাভাব হয় তাহলে এই আনারসের মধ্যেই পাবে অর্থের সন্ধান। আমার পিতামহ মৃত্যুকালে আমার বাবাকে ঠিক এই কথাই বলে গিয়েছিলেন। বাবাও যখন মৃত্যুন্মুখ তখন তার মুখেও শুনেছিল এই একই কথা। এই সোনার আনারসটি টানলে 2 ভাগে বিভক্ত হয়ে যায়। আমার পূর্বপুরুষরা ধনী ছিলেন বটে, কিন্তু আমি ধনী নই। তাই সোনার আনারসের ভিতর থেকে অর্থের সন্ধান করতে গিয়ে পেয়েছিলাম খালি একটা টুকরো কাগজ। আর সেই কাগজের উপর লেখা ছিল যে কথাগুলো, তা প্রলাপের নামান্তর ছাড়া আর কিছুই নয়। কথাগুলো কি? কাগজে লেখা ছিল একটি ছড়া, কিন্তু তার প্রথম আর শেষ দিকটার কথা ছাড়া আর কিছুই আমার মনে পড়ছে না। যেটুকু মনে পড়ছে বলুন দেখি। আগে ছড়ার প্রথম দিকটায় আছে এই কথাগুলি: আয়নাতে ওই মুখটি দেখে গান ধরেছে বৃদ্ধ বট, মাথায় কাঁদে বকের পোলা, খুঁজছে মাটি মোটকা জট। বলতে পারেন জয়ন্তবাবু, এর মধ্যে কোনো মানে খুঁজে পাওয়া যায় কিনা? বৃদ্ধ বট নাকি আয়নাতে তার মুখ দেখে গান ধরেছে। এমন কথা শুনলে কি হাসি পায় না? আমার একটু হাসি পাচ্ছে না সুব্রতবাবু। ছড়ার শেষ দিকটা কি আছে? শেষ দিকটায় আছে, সেইখানেতে জলচারী আলো আঁধির যাওয়া আসা, সর্পনৃপের দর্প ভেঙে বিষ্ণুপ্রিয়া বাঁধেন বাসা। হ্যাঁ জয়ন্তবাবু, এগুলো কি পাগলের প্রলাপ নয়? ছড়ার মাঝখানকার কোনো কথাই আপনার মনে নেই? এরকম একটা বাজে ছড়ার কথা মনে রাখার কেউ কি চেষ্টা করে জয়ন্তবাবু? চোর ব্যাটারে কি নির্বোধ? তারা কিনা লোহার সিন্দুক খুলে কেবল এই ছড়ার কাগজখানা নিয়ে সরে পড়েছে। চোরেরা বেশি নির্বোধ কি আপনি বেশি নির্বোধ সেটা এখনই বুঝতে পারছি না, কিন্তু ছড়ার কিছু অর্থ আমি যেন আন্দাজ করতে পারছি। পারছেন নাকি? আমি তো কতবার ওই কাগজখানা পড়ে দেখেছি, কিন্তু অর্থ বা অনর্থ কিছুই আন্দাজ করতে পারিনি। এখনো আপনি কিছুই আন্দাজ করতে পারেননি, এটাই হচ্ছে সবচেয়ে আশ্চর্যের কথা। আপনার বাড়িতে একদল চোর এলো, তারা আপনার লোহার সিন্দুক খুলে মূল্যবান কিছুই নিয়ে গেল না, নিয়ে গেল কেবল এক টুকরো কাগজ যার ওপরে লেখা ছিল এই ছড়াটি। আর আপনার পূর্বপুরুষরা বলে গেছেন যার মধ্যে পাবেন আপনি দুঃসময় অর্থের সন্ধান, সর্পনৃপের দর্প ভেঙে বিষ্ণুপ্রিয়া বাঁধেন বাসা। এটুকু পরেও আপনার মনে কোনো সন্দেহের ইঙ্গিত জাগেনি? কিছু না, কিছু না। সর্বনৃপি বা কি, আর তার সঙ্গে ওই বিষ্ণুপ্রিয়ার সম্পর্কই বা কি? একটা সম্পর্ক থাকতে পারে বই কি। মানিক, তুমি কিছু বুঝতে পারছো নাকি? পাগল, ধাঁধা নিয়ে আমি কোনো কালেই মাথা ঘামানোর চেষ্টা করি না, ওটা তোমার ডিপার্টমেন্ট। কিন্তু এই চেষ্টাই হচ্ছে আমাদের জীবনের তপস্যা। চিরদিনই আমি ধাঁধার জবাব খুঁজতে চাই। যাকে সে কথা। সুব্রতবাবু, আপনাকে আমি 2-1 কথা জিজ্ঞেস করব। করুন। সুব্রতবাবু, আপনি বললেন যে আপনার পূর্বপুরুষরা নাকি ধনী ছিলেন, তারাও কি কলকাতাতেই বাস করতেন? না, আমাদের আদিবাস হচ্ছে দক্ষিণ বাংলার কোদলপুর গ্রামে। আমার পূর্বপুরুষরা ছিলেন জমিদার। দেশে আজও আমার কিছু জমি জমা আছে, আর তার ব্যবস্থা করতে এখনো আমি মাঝে মাঝে দেশে যাই বটে, কিন্তু নিজেকে আর জমিদার ভেবে আত্মগৌরব লাভ করতে পারি না। দেশে আপনাদের বসত বাড়ি আছে তো? আছে, এই মাত্র প্রকাণ্ড অট্টালিকা, 4-4টে মহল, তার চারিধার ঘিরে মস্ত বড় বাগান। কিন্তু সেই সমস্তই আজ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে আর বন জঙ্গলে। বসত বাড়ির একটা মহলের কিছু কিছু সংস্কার করে 5-6 ঘর কোনো রকমে মানুষের উপযোগী করে নিয়েছি। যখনই দেশে যাই সেই ঘরগুলো ব্যবহার করি আর কি। আপনাদের দেশের বাগানে পুকুর আছে? নিশ্চয়ই আছে। প্রকাণ্ড পুকুর, কলকাতার গোলদিঘির চেয়েও প্রায় 4 গুণ বড়। আর সেই পুকুরের ধারে কোনো পুরনো বটগাছ আছে কি? ভারী আশ্চর্য তো, আপনি এমন প্রশ্ন করছেন কেন? হ্যাঁ মশাই, পুকুরের দক্ষিণ তীরে আছে একটা মস্ত বট গাছ। তার বয়স কত কেউ তো জানে না। আর সেই বটগাছের উপরে বাস করে বকের দল। এ কথা আপনি জানলেন কেমন করে? পরে বলবো, আপাতত আমার প্রশ্নের জবাবটা দিন। সেই বট গাছের উপরে চিরদিন ধরেই বাস করে আসছে বকের দল। ও গাছটা হয়ে দাঁড়িয়েছে যেন তাদের নিজস্ব সম্পত্তি। মানিক, মধুকে পোঁটলা পুঁটলি বাঁধতে বলো। আজ থেকেই শুরু হবে আমাদের নতুন অভিযান। কিন্তু যাবে কোন দিকে?
সুব্রতবাবুর দেশে, কোদালপুর গ্রামে। ও জয়ন্তবাবু, ওই ছড়ার প্রলাপের ভিতর থেকে আপনি কোনো অর্থ খুঁজে পেয়েছেন নাকি? আপনার পূর্বপুরুষেরা বলে গেছেন ছড়ার মধ্যে অর্থের সন্ধান পাওয়া যাবে। তাঁদের কথা মিথ্যে নয়। সত্যি সত্যি এই ছড়াটির ভেতরে আছে গভীর অর্থ, কিন্তু দুঃখের বিষয় আপনি সমস্ত ছড়াটার কথাই আমাকে বলতে পারলেন না। তাহলে হয়তো এখনই সব সমস্যার সমাধান হয়ে যেত। জয়ন্তরা কোদালপুর গ্রামে গিয়ে দেখল সুব্রত কিছুমাত্র অত্যুক্তি করেনি। তাদের পৈতৃক অট্টালিকাখানি কেবল প্রকাণ্ড বললেই যথার্থ বলা হয় না। এত বড় অট্টালিকা রাজধানী কলকাতাতেও বোধহয় 2-4খানার বেশি নেই। আর সেই অট্টালিকার চারপাশ ঘিরে বিরাজ করছে যে উদ্যান, তার সীমানা নির্দেশ করা হচ্ছে রীতিমতো কঠিন ব্যাপার। প্রকাণ্ড অট্টালিকা এবং একসময়ে যে তার সৌন্দর্য ছিল অপূর্ব, সে বিষয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু তার বর্তমান রূপ দেখলে মনটা হা হা করে ওঠে। অট্টালিকার কোনো কোনো অংশ ধসে পড়ে রচনা করেছে পাহাড়ের মতন স্তূপ, এবং তার কোনো কোনো অংশ ক্রমান্বয়ে এখনও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য দাঁড়িয়ে আছে বটে, কিন্তু তাদের বর্ণহীন, বালুকাহীন এবং গঠনহীন বড় বড় ফাটলের গায়ে বিরাজ করছে রীতিমতো বন জঙ্গল। মস্ত অশ্বত্থ, বট এবং নিম গাছের দল প্রায় তাদের সর্বাঙ্গ আচ্ছন্ন করে আছে। আর সেই সব গাছের ডালে ডালে বাদুর, পেঁচা এবং নানা প্রজাতির পাখি এসে বাসা বেঁধেছে। আর সেই সব গাছের তলদেশ জুড়ে আছে নানা শ্রেণীর আগাছার ঝোপঝাড়। অট্টালিকার চারপাশে বহু দূর পর্যন্ত বিস্তীর্ণ জমি। আগে যার নাম ছিল উদ্যান, এখন তার অবস্থা ভয়াবহ বললেও চলে। আজকে কেউ তাকে কল্পনাতেও উদ্যান বলে সন্দেহ করতে পারবে না, কারণ তার নানা স্থানে আশ্রয় নিয়েছে এমন গভীর জঙ্গল যা দেখলে মহা অরণ্য সুন্দরবনের কথাই মনে পড়ে। কোনো এক সময় এখানে ছিল আমবাগান এবং ফুলবাগান, এবং চারিদিকেই ছিল উচ্চ এবং কঠিন প্রাচীর। নানা জায়গায় তার চিহ্ন এখনো বিদ্যমান, কিন্তু আজ প্রাচীরের অধিকাংশই ভেঙে চুরে একেবারে ধূলিসাৎ। জয়ন্ত, তুমি কি বলতে চাও এই গভীর অরণ্যের মধ্যে এই বিপুল ধ্বংসস্তূপের ভিতরেই এখন আমাদের থাকতে হবে? আমি কিছুতেই এখানে থাকবো না, কিচ্ছুতেই কেউ আমাকে এখানে থাকতে রাজি করাতে পারবে না। যত সব পাগলার পাল্লা এসে পড়েছি। বাবা, বেড়াতে এসে শেষটা কি এই পৈতৃক প্রাণটা নষ্ট করব? এই গভীর জঙ্গলের মধ্যে লক্ষ লক্ষ বিষধর সাপ আছে যে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর তার উপরে এখানে যে বাঘ ভাল্লুক জাতীয় বদমেজাজি জানোয়াররা নেই, এমন কথাও কিন্তু জোর করে বলা যাবে না। আমি আজই এখান থেকে পালাতে চাই। এই ভাঙা অট্টালিকার মধ্যে এমন একটা অংশ আছে যা ছোট্ট হলেও একেবারে আধুনিক বলেই মনে হবে। যে কয়েকদিন আমরা এখানে থাকবো, সেই অংশটাই হবে আমাদের বাসস্থান। সুব্রতবাবু, এসব বাজে কথা ছেড়ে দিন। আপনি যে বড় পুকুরের কথা বলছিলেন, আমি আগে সেখানেই যেতে চাই। আসুন আপনারা, আমি এখন সেই দিকেই নিয়ে যাব। বহু আগাছার ছোপ এবং লতাপাতা, জল দিয়ে ঘেরা বনস্পতির মতো প্রকাণ্ড প্রকাণ্ড বৃক্ষের জনতা ভেদ করে মিনিট 5 ধরে অগ্রসর হয়ে খানিকটা খোলা জায়গার ওপরে এসে পড়ল তারা। সেখানেও ঝোপঝাড় আছে বটে, কিন্তু বড় গাছপালার সংখ্যা অত্যন্ত কম। তারই মাঝখানে দেখা গেল যেন ঘাসের সবুজ মাখা একটা সমতল জমি। সুব্রতবাবু, আপনাদের বাগানের ভেতরে এত বড় একটা সবুজ মাঠ কেন? ওটা মাঠ নয় মানিকবাবু, ওইটে হচ্ছে আমাদের বাগানের প্রধান পুকুর। ওর অধিকাংশই ভরে গিয়েছে পানায় আর পানায়, তাই ওকে দেখাচ্ছে সবুজ মাঠের মতো। ওখানে লাফ দিয়ে পড়লে মোটেই মাটি খুঁজে পাবেন না, একেবারে তলিয়েই যাবেন। এত বড় পুকুর আমি তো কলকাতাতেও দেখিনি। এ কি পুকুর? এ যে সমুদ্রের ক্ষুদ্র সংস্করণ। উফ, সুব্রতবাবুর পূর্বপুরুষরা কি ধনী ছিলেন। দেখছি পুকুরের ওই ভাঙা ঘাটের কাছে পানার অত্যাচার নেই। বাগানের পাঁচিলের বেশিরভাগই ভেঙে গিয়েছে। গ্রামের লোকজনেরা তাই অবাধে ওইখানে এসে ওই পুকুরের জল ব্যবহার করে। একটি নয় মানিকবাবু, এই পুকুরের চারিদিকে এখনো 8টি ঘাট বর্তমান আছে। সব ঘাটেরই অবস্থা শোচনীয়। তবুও দারুণ গ্রীষ্মের সময় যখন এখানকার সব পুকুরই জলশূন্য হয়ে যায়, তখন গাঁয়ের লোকেরা এসে এই পুকুরের জলই ব্যবহার করে। কারণ আমাদের এই পুষ্করিণী এত গভীর যে এখানে কোনোদিনই জলের অভাব হয় না। এটা তো দেখছি পুকুরের উত্তর দিক। সুব্রতবাবু, আপনি যে বললেন এই পুকুরের দক্ষিণ তীরে আছে সেকেলে বটগাছ, আমি এখন সেই গাছটার কাছে যেতে চাইছি।
তাহলে আসুন আমার সঙ্গে। ওই সেই বুড়ো বট গাছ। জয়ন্তবাবু, দেখুন এবার এর ভিতর থেকে আপনি কোনো রহস্যের চাবি আবিষ্কার করতে পারেন কিনা। এই বটগাছটা দেখছি শিবপুরের বোটানিক্যাল গার্ডেনের বিখ্যাত বটগাছটার সঙ্গে পাল্লা দিতে পারে। এর চারিদিক দিয়ে যেসব ঝুড়ি মাটির ওপরে নেমে এসেছে তার প্রত্যেকটা তো হচ্ছে এক একটা গাছের গুঁড়ির মতন। শুনতে পাচ্ছেন কি? ওই বট গাছের ভিতর থেকে জেগে উঠছে কত চিৎকার। ও চিৎকার হচ্ছে বক আর তাদের বাচ্চাদের। দিনে রাতেই অশ্রান্ত চিৎকার কখনো থামে না। তাই গাঁয়ের লোকেরা এই গাছটাকে বট গাছ না বলে বক গাছ বলেই ডাকে। হঠাৎ শোনা গেল চিৎকার করে কে যেন একটা কবিতা আবৃত্তি করছে। কথাগুলো যেন চেনা চেনা মনে হচ্ছে। এগিয়ে গিয়ে দেখতে হলো। তারপরেই শোনা গেল চেঁচিয়ে কে বলছে, আয়নাতে ওই মুখটি দেখে গান ধরেছে বৃদ্ধ বটে। হ্যাঁ, মাথায় কাঁধে বকের পোড়া, খুঁজছে মাটি মোটকা জট। এই যে সোনার আনারসের ভেতরে পাওয়া সেই ছড়াটারই গোড়ার দিক। ছড়ার পরের অংশটা শোনো। পশ্চিমাতে পঞ্চপোয়া, সূর্যি মামার ঝিকিমিকি, নায়ের পরে যায় না কথা, খেলছে জল টিকটিকি। হ্যাঁ, এই যে দেখছি ছড়ার দ্বিতীয় শ্লোক। আগে হ্যাঁ জয়ন্তবাবু, ছড়াটা আমার মুখস্থ নেই বটে, কিন্তু এখন শুনে বেশ বুঝতে পারছি যে এটা হচ্ছে তার দ্বিতীয় শ্লোক। চুপ 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 শোনো। অগ্নি করে নেই কো আগুন, কাঙাল যদি মানিক বাগে, গহন বনে কাটিয়ে দেবে রাত্রি দিবার অষ্টভাগে। ওই ছড়াটাকে বলেছে জানেন? ও হচ্ছে এই গাঁয়েরই একটি লোক। ওর নাম হচ্ছে ভূষণ। এখানকার লোক ওকে ভূষো পাগলা বলেই ডাকে। শুনেছি ওর বাবা ছিলেন আমাদের নায়েব, কিন্তু সোনার আনারসের ওই ছড়াটা কি করে যে ওর কণ্ঠস্থ হলো সে রহস্য আমি ঠিক জানি না। তবে মাঝে মাঝে যখনই এখানে এসেছি তখনই ওর মুখে শুনতে পেয়েছি ওই ছড়ার লাইনগুলো। লোকে বলে ওই ছড়া মুখস্থ করতে করতেই ও পাগল হয়ে গিয়েছে। কিন্তু আপনাদের এই ভূষো পাগলা নেমে গেল কেন? আমার মনে হচ্ছে ছড়াটার নতুন কোনো অংশর মুখেই আমরা শুনতে পেতে পারি। ঠিক সেই সময় পুকুরের দক্ষিণ তীরের ঘাটের উপরে দাঁড়িয়ে উঠল একটা মূর্তি। তার একেবারে শীর্ণ দেহ, মাথার চুলে জট ধরেছে, মুখে রাশিকৃত দাড়িগোঁফ এবং সর্বাঙ্গ প্রায় অনাবৃত। কেবল কোটি দেশে একখণ্ড কৌপিনের মতো বস্ত্র তার লজ্জা রক্ষা করার চেষ্টা করছে। কি গো ভূষো পাগলা, এই দুপুরের রোদে ঘাটে বসে তুমি কি করছো? এই করতে পারছি না কেন? করতে পারছো না কেন? করতে পারছি না কেন? হ্যাঁ, করতে পারছি না কেন? ছড়ার সঙ্গে পৃথিবী মিলছে না। হ্যাঁ, মিলছে না কেন? যে পৃথিবীতে সোনার আনারস ফলে মানুষের পৃথিবীর সঙ্গে কোনোদিনও তার মিল হয় না। সোনার আনারস, সোনার আনারস। আচ্ছা, তুমি ওই ছড়াটা শিখলে কোথায়? এ বাবা শিখিয়েছেন গো, বাবা শিখিয়েছেন। বাপ ছাড়া ছেলেকে আর কে শেখাবে বলো? কিন্তু ছড়ার সবটা তো তুমি এখনো আমাদের শোনালে না। ভূষণ সেই কথার জবাব না দিয়েই হঠাৎ চমকে উঠল। তার চোখে মুখে ফুটে উঠল রীতিমতো ভয় ভয় ভাব। তারপর চারিদিকে ব্যস্ত হয়ে দৃষ্টি নিক্ষেপ করতে লাগলো। হঠাৎ কি হলো ভূষো পাগলা? চারিদিকে অমন করে তাকাচ্ছ কেন? সুব্রতর কথা শুনতে পেল বলে মনে হলো না। বিড়বিড় করে কি বলতে লাগলো তাও বোঝা গেল না। আহারে, কি বিড়বিড় করছো? আমাদের কথা জবাব দাও। দুশ্মন, দুশ্মন। দুশ্মন আবার কে? এই আমি দুশ্মনদের গন্ধ এই বাগানে পেয়েছি। হ্যাঁ, আরে বাগানে তো খালি আমরাই আছি। যেখানে ভগবান সেইখানেই থাকে শয়তান। আহারে, কি পাগলামি করছো? ভূষণ, তুমি সেই ছড়ার সবটা আমাদের শুনিয়ে দাও। ভূষণ ত্রস্ত চক্ষে আবারও সেই ছোপটার দিকে তাকালো। সঙ্গে সঙ্গে জয়ন্তেরও দৃষ্টি ফিরল সেই দিকে। তার দেখা দেখি আর সকলেও ফিরে দাঁড়ালো। মুহূর্ত দুই পরে দেখা গেল খানিকটা ধোঁয়া ছোপের ভেতর থেকে বেরিয়ে উঠে যাচ্ছে ওপর দিকে। দুশ্মন। ঝোপের ভিতরে বসে নিশ্চয়ই কেউ বিড়ি কি সিগারেট খাচ্ছে। জয়ন্তর পিছন পিছন সকলে অগ্রসর হল, কেবল ভূষণ ছাড়া। সেখানেই সে স্থির হয়ে দাঁড়িয়ে নিজের মনেকে বিড়বিড় করতে লাগল। মিনিট খানেকের মধ্যেই সকলে গিয়ে হাজির হলো সেই ঝোপের কাছে। বিড়ি বা সিগারেটের ধোঁয়া তখন অদৃশ্য। ঝোপটা বেশ বড়,
তার ভিতরে অনায়াসেই 10-12 জন লোকের ঠাঁই হতে পারে, কিন্তু ঝোপের ভেতরে পাওয়া গেল না কোনো জনপ্রাণীকে। তবে পাওয়া গেল একটা প্রমাণ, সিগারেটের ধোঁয়ার গন্ধ। জয়ন্ত হেঁট হয়ে জমির ওপর থেকে কি তুলে নিয়ে সকলকে দেখালো। সেটা হচ্ছে একটা জ্বলন্ত সিগারেটের অর্ধাংশ। তাহলে এখানে বসে কেউ নিশ্চয়ই ধূমপান করছিল, আমাদের এখানে আসতে দেখে সিগারেটটা ফেলে পালিয়েছে। এটা কি সিগারেট দেখেছ? ইস্টেট এক্সপ্রেস 999। যে এরকম দামি সিগারেট ব্যবহার করে তার বড়লোক হওয়াই উচিত। ঝোপের ভেতর সিগারেটের গন্ধ ছাড়া আরেকটা গন্ধও পাচ্ছি। ওই ঝোপটার ফাঁক দিয়েই দেখতে পাচ্ছি ওইদিকে 20-25 হাত দূরে আরও একটা বড় ঝোপ রয়েছে। এখান থেকে পালিয়ে ওখানে গিয়ে লুকিয়ে নেই তো? এখনই সেটা দেখা যেতে পারে, চলুন। ঠিক সেই সময় আচম্বিতে পুষ্করিণীর দিক থেকে একটা তীব্র আর্তনাদ ভেসে এলো। তারপরেই চারিদিক আবার স্তব্ধ। জয়ন্ত এক লাফ মেরে ঝোপের ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো। তারপর চটপট চারিদিকে বলিয়ে নিল নিজের খর দৃষ্টি, কিন্তু কোনো দিকেই কারো দেখা পেল না সে। কই, কেউ তো কোথাও নেই। তবে আর্তনাদ করলো কে? আমার বিশ্বাস আর্তনাদ করেছে ভূষো পাগলা। এসো। কিন্তু পুকুরের ধারে গিয়েও আর্তনাদের বা ভূষণের অদৃশ্য হওয়ার কোনো কারণই খুঁজে পাওয়া গেল না। ঘাটের ধাপে ওটা কি পড়ে রয়েছে? এই যে দেখছি বাঁশের বাঁশি। ও হচ্ছে ভূষো পাগলার বাঁশি। সে বাঁশি বাজাতে বেশ ভালোবাসে, আর ও বাঁশি কখনো কাজ ছাড়া করে না। যখন এমন প্রিয় বাঁশিকে সে পুকুর ঘাটে ফেলে রেখে যেতে বাধ্য হয়েছে, তখন বুঝতে হবে কোনো না কোনো দুর্ঘটনা নিশ্চয়ই এখানে ঘটেছে। সুব্রত মিথ্যা বলেনি। সেই মস্ত ভাঙা অট্টালিকার একটা মহলকে মেরামত করেই সে আবার তার পূর্বশ্রী উদ্ধার করেছে। এই অংশটা যেন একদম আলাদা একখানা বাড়ি। ওপর নিচে খান ছয়েক বড় বড় ঘর, এবং ওপর নিচে উঠোনের চারপাশেই বেশ চওড়া দালান। কোনো অযত্ন বা মালিন্যের চিহ্ন মাত্র নেই। বৈঠকখানার ঘরটির মধ্যে আসবাবের সংখ্যাধিক্য নেই বটে, কিন্তু সাজসজ্জার ভেতরে পরিচয় পাওয়া যায় সুরুচির। একদিকে আছে দুখানি কোচ এবং একখানি সোফা, এবং আরেকদিকে ধপধপে সাদা চাদর পাতা চৌকি। তার উপরে কয়েকটা মোটাসোটা শুভ্র এবং কোমল তাকিয়া যেন অতিথিদের আহ্বান করছে সদর মৌন ভাষায়। কাজের কথা হোক, কোদালপুরের মধ্যে এখন সবচেয়ে বড় লোককে? আগে এখানে এমন কেউই নেই যাকে খুব বড় লোক বলা যায়। তবে এখানে এমন একজন লোক আছে, স্থানীয় বাসিন্দারা যাকে খুব মানে। তার নাম প্রতাপ চৌধুরী। সে একজন ভয়ঙ্কর লোক। যে তার সঙ্গে শত্রুতা করেছে তাকে বিপদে পড়তে হয়েছে। বার দুয়েক খুনের মামলাতেও তাকে আসামি হতে হয়েছিল, কিন্তু দুইবারই প্রমাণের অভাবে সে খালাস পায়। এখানকার কোনো লোকই তার বিরুদ্ধে কিছু বলতে সাহস করে না। তাহলে আরো ভালো করে লোকটার কথা বলুন তো সুব্রতবাবু। প্রতাপকে চোখে দেখে কিছু বোঝবার জো নেই। ফর্সা রং, মাঝারি চেহারা, সর্বদাই মিষ্টি হাসি মাখা মুখ। এক জামা দুদিন পরে না, এমন শৌখিন সে। তাহলে সে বড় লোক? এইখানেই একটা আশ্চর্য রহস্য আছে। তার পৈতৃক সম্পত্তি নেই, সে নিজেও কোনো কাজকর্ম করে না, অথচ তার টাকার অভাব নেই। মাঝে মাঝে এসে বেশ কিছুদিনের জন্য গ্রাম ছেড়ে অদৃশ্য হয়ে যায়। কেন যায়, কোথায় যায়, কেউই তা জানে না। প্রতাপের সঙ্গে একদল লোক থাকে। সে গ্রাম থেকে অদৃশ্য হলে তাদেরও আর দেখতে পাওয়া যায় না। লোকগুলোর চেহারা ভদ্র না হলেও চাকর দারোয়ানের মতো নয়, কিন্তু তারা সকলেই জোয়ান। সুন্দরবাবু, প্রতাপ কিরকম লোক বলে মনে করেন? সন্দেহজনক। তাহলে চলুন, আমরা নিজেরাই গিয়ে প্রতাপবাবুর সঙ্গে একটু আলাপ জমিয়ে আসি। আপনার এই আশা আজ সফল হবে না। আমি এখানে এসেই খবর পেয়েছি যে প্রতাপ এখন কোদলপুরে নেই। যাক, তাহলে আপাতত প্রতাপকে নিয়ে মাথা না ঘামালেও চলবে। এবারে স্নান খাওয়ার চেষ্টা করা যাক। সে উঠে দাঁড়ালো, এবং ঠিক সেই মুহূর্তেই জানালা পথ দিয়ে কি একটা জিনিস শোঁ করে তার মাথার পাশ দিয়ে ছুটে দেওয়ালে বাধা পেয়ে ঘরের মেঝেতে সশব্দে গিয়ে পড়ল। জয়ন্ত সচমকে জিনিসটার দিকে তাকিয়েই এক লাফে জানলার কাছে গিয়ে পড়ল। মানিক তাড়াতাড়ি জিনিসটা মাটির উপর থেকে তুলে নিল। ওটা তো তীর। হ্যাঁ সুন্দরবাবু, এটা তীর। আরে কে তীর ছুড়লে? কেনই বা ছুড়লে? কে ছুঁড়লো জানি না, জানলার কাছে এসে তো জনপ্রাণীকে দেখতে পেলাম না,
তবে কেন যে ছুঁড়েছে সেটা বেশ বুঝতে পারছি। এই কোদালপুরে এমন কোনো লোক আছেন যার ইচ্ছে নয় যে আমি আর বেঁচে থাকি। সন্ধ্যার কিছু আগেই জয়ন্ত বলল, সুব্রতবাবু, চলুন একটু বেরিয়ে আসা যাক। কোন দিকে যাবেন? যেদিকে প্রতাপ চৌধুরীর বাড়ি। কিন্তু সেখানে গিয়ে কি হবে? প্রতাপকে তো পাবেন না। প্রতাপকে না পাই তার বাড়িখানাকে তো পাবো। প্রতাপ যখন দলবল নিয়ে অদৃশ্য হয় তখন তার বাড়ি তালাবন্ধ থাকে। থাকুক তালাবন্ধ, বাড়িখানাকে আমি একবার বাইরে থেকে দেখতে চাই। যে কোনো বাড়ি তার মালিকের অল্প বিস্তর পরিচয় দিতে পারে। কি যে বলো জয়ন্ত, কিচ্ছু মানে হয় না। খুব হয়। একখানা বাড়ি দেখলেই বোঝা যায় তার মালিক কোন প্রকৃতির লোক। সে ধনী না মধ্যবিত্ত না দরিদ্র, সে শৌখিন না সাধাসিধে, এমন আরও অনেক কিছু ওই বাড়িটা দেখেই আমি বলে দিতে পারি। যাই হোক, বাজে কথায় সময় নষ্ট করবার সময় আমার নেই। চলুন সুব্রতবাবু, প্রতাপের বাড়ি আমাকে একটু চিনিয়ে দেবেন, চলুন। সকলে বেরিয়ে পড়ল। কোদালপুর গ্রামখানি বিশেষ বড় নয়, কাঁচা পথ, তার এধারে ওধারে মাঝে মাঝে দু চারখানা মিঠো ঘর এবং মাঝে মাঝে দু একখানা কোঠা বাড়ি। খানিক দূরে গিয়ে পাওয়া গেল একখানা লাল রঙের 3 তলা বাড়ি। তার চারিপাশে আছে পাঁচিল ঘেরা খানিকটা ন্যাড়া জমি। এই হচ্ছে প্রতাপের বাড়ি। জয়ন্ত ভায়া, তুমি বাড়ি দেখে বাড়ির মালিককে নাকি চিনতে পারো? হ্যাঁ, এ বাড়িখানাকে দেখে তোমার কি মনে হয়? আমার কি মনে হয়? আমার মনে হয় এই বাড়ির মালিক অত্যন্ত সাবধানী। মানে ওই বাড়ির দিকে তাকালেই বোঝা যায় প্রত্যেক ভদ্রলোকের বাড়ির জানলায় থাকে সোজা 4 কি 5টা গড়াদ, কিন্তু এ বাড়ির জানলায় দেখছি সোজা গড়াদের সঙ্গে আড়াআড়ি লোহার গড়াদও দেওয়া। তার মানে হচ্ছে এই বাড়ির মালিক চান যে বাইরের কোনো লোক যেন সহজে বাড়ির ভেতর ঢুকতে না পারে। এতটা সাবধানতার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। জয়ন্তবাবু, প্রতাপের বাড়ি দেখলেন তো? দেখলুম বই কি, বাড়ির ফটকে মস্ত এক তালা লাগানো রয়েছে। তার মানে হচ্ছে এই বাড়ির ভেতর কোনো লোক নেই। আচ্ছা আসুন, যখন বাড়িখানাকে পেয়েছি তখন এই চারদিকটা একবার ঘুরে দেখা যাক। সকলে বাড়ির চতুর্দিকে ঘুরে এলো, কিন্তু উল্লেখযোগ্য আর কিছুই নজরে পড়ল না। বাড়ির প্রতিটা জানলা বন্ধ, কোথাও জীবনের কোনো লক্ষণই নেই। গ্রামের উপরে তখন ক্রমেই ঘন হয়ে উঠেছে সন্ধ্যার ধূসর ছায়া। পাখির দল বাসায় ফিরে গিয়েছে। এখানে ওখানে গাছের উপর থেকে ভেসে আসছে তাদের বেলা শেষের কলরব। জয়ন্ত একদিকে দৃষ্টি নিবদ্ধ করে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। সুব্রতবাবু, আপনি তো বললেন এই বাড়ির ভেতরে লোকজন কেউ নেই। আজ্ঞে হ্যাঁ, স্বচক্ষেই তো দেখলেন যে বাড়ির বাইরে তালা দেওয়া। তা দেখেছি বটে, কিন্তু এখন আরেকটা জিনিসও লক্ষ্য করছি। বাড়ির দোতলার কোণের ঘরটা একবার তাকিয়ে দেখুন। সকলে সেই দিকে তাকিয়ে সবিস্ময়ে দেখল একটা বন্ধ জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতর থেকে বেরিয়ে আসছে ধোঁয়ার পর ধোঁয়া। ধোঁয়া কি মানুষের অস্তিত্বই প্রমাণ করে না? বোধহয় ওটা রান্নাঘর, কেউ উনুনে আগুন দিয়েছে। এখন আমাদের কি করা উচিত? বাড়ি ফিরব, কিন্তু তারপর গভীর রাতে আবার আমরা এখানে ফিরে আসব বাড়ির ভেতরটা দেখার জন্য। আমার বিশাল আগ্রহ হচ্ছে। কাউকে না জানিয়েই মাঝরাতে ওরা বেরিয়ে পড়েছে। খানিক দূর অগ্রসর হবার পর জয়ন্ত হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। কি হলো, দাঁড়ালে কেন? পেছনে একটা শব্দ শুনলাম। কিরকম শব্দ? শুকনো পাতার উপরে পায়ের শব্দ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কুকুর কি শিয়াল যাচ্ছে বোধহয়। হতে পারে, চলো। কিছু দূর এগিয়ে জয়ন্ত আবার দাঁড়িয়ে পড়ে বলল, আবার পায়ের শব্দটা শুনতে পাচ্ছি। জয়ন্ত, কেউ কি আমাদের পিছু নিয়েছে? অসম্ভব নয়, কেউ হয়তো আমাদের গতিবিধির উপর লক্ষ্য রেখেছে। মানিক, টর্চটা জ্বালো। জয়ন্ত এবং মানিক দুজনেই টর্চ জেলে দিকে দিকে আলো ফেলল। কাউকেই দেখতে পেল না। ওরা এগিয়ে চলল, পেছনে সেই পদশব্দ। শুনছ? হ্যাঁ। এই ঝোপটার আড়ালে তাড়াতাড়ি বসে পড়ো, এসো। দুজনেই গা ঢাকা দিল ঝোপের আড়ালে গিয়ে। খানিকক্ষণ কিছু শোনা গেল না। তারপর মাঝে মাঝে শোনা যেতে লাগলো আবার সেই পায়ের শব্দ। বেশ বোঝা গেল কেউ চলতে চলতে হঠাৎ থেমে দাঁড়িয়ে পড়ছে। অন্ধকারের ভিতর থেকে ধীরে ধীরে এগিয়ে এলো একটা অস্পষ্ট অপছায়া। জয়ন্ত হঠাৎই ঝোপের আড়াল থেকে বেরিয়ে বাঘের মতো তার উপরে ঝাঁপিয়ে পড়ল এবং নিজের অতি বলিষ্ঠ দুটো বাহু দিয়ে তাকে চেপে ধরল। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে,
আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমায় আমায় ছেড়ে দাও। কে তুই? আমি আমি এই গাঁয়ে থাকি। তুই আমাদের পিছু নিচ্ছিস কেন? আমি আপনাদের পিছু নিইনি, আমি ভিন গাঁয়ে গিয়েছিলাম, ফিরতে রাত হয়ে গেল। তোর নাম কি? আমার নাম মানিক চাঁদ বিশ্বাস। আরে তুমিও মানিক? আপাতত হাত পা মুখ বেঁধে ওকে ওই ঝোপের ভেতরেই ফেলে রেখে দেওয়া যাক। বাড়ি ফেরবার সময় ওর সঙ্গে ভালো করে আলাপ জমালেই চলবে। লোকটার হাত পা মুখ বেঁধে তাকে ছোপের ভেতরে ফেলে দিয়ে জয়ন্ত এবং মানিক অগ্রসর হল। আরও খানিক পরে তারা এসে দাঁড়ালো প্রতাপ চৌধুরীর বাড়ির সম্মুখে। চারিদিক নিঃসার এবং নিবিড় অন্ধকারের কালো বনাত দিয়ে মোড়া। বাড়ির কোনোখানেই কোনো জীবনের লক্ষণ নেই। অতি অনায়াসেই তারা পাঁচিল টপকে ভেতরে গিয়ে পড়ল। কিছুক্ষণ স্থিরভাবে কান পেতে রইল, কিন্তু অন্ধকারের ভেতর থেকে শুনতে পেল না কোনো রকম সন্দেহজনক শব্দ। মানিক, আমাদের ছাদে উঠবার সিঁড়ি অর্থাৎ বৃষ্টির জল বেরোবার ওই নলটা ওই দিকের কোথাও আছে। এখানে টর্চ ব্যবহার করা নিরাপদ নয়। বাড়ির দেওয়ালের গায়ে হাত বুলিয়ে বুলিয়ে আমাদের নলটাকে খুঁজে বের করতে হবে। চক্ষু অন্ধকারে অন্ধ। কাজটা খুব একটা সহজ হলো না, কিন্তু অবশেষে পাওয়া গেল নলটাকে। মানিক, একসঙ্গে আমাদের দুজনের ভারী নলটা হয়তো নিতে পারবে না। তুমি নিচেই দাঁড়াও, আগে আমি ছাদে উঠি, তারপর তুমি। তারা দুজনেই যখন ছাদের উপরে গিয়ে দাঁড়িয়েছিল, তখন হঠাৎই রাত্রের নিস্তব্ধতাকে খণ্ড খণ্ড করে দিয়ে কোথা থেকে চিৎকার করে উঠল একটা কুকুর। বারদিনেক ঘেউ ঘেউ করার পরই আবার সে চুপ করল। মানিক, এই কুকুরটা হঠাৎ ডাকলো কেন? কুকুর কেন ডাকলে কুকুরই জানে, কুকুরের ভাষা তো আমি শিখিনি। কিন্তু ওই কুকুরটার ডাক অস্বাভাবিক বলে মনে হলো। কিন্তু তা তো হলো বটে। আমার মনে হলো ওটা যেন নকল কুকুরের ডাক। তাহলে শত্রুরা কি জানতে পেরেছে যে আমরা তাদের আড্ডায় এসে গেছি? তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করা উচিত? এখন উচিত অনুচিতের প্রশ্ন ভুলে যাও মানিক। এখন ছাদের উপরেই থাকি আর নলবে আবার নিচে নেমে যাই, দুটোই এক কথা। ওই কোণে রয়েছে চিলের ছাদ, ওর তলায় আছে বাড়ির ভেতরে নামবার সিঁড়ি। এসো, মরবার বা বন্দি হওয়ার আগে দেখে নিই এই বাড়ির ভেতরটা কীরকম। কোনো ভয় নেই, বিপদ নিয়েই তো আমাদের কারবার। এর চেয়েও ঢের বেশি বিপদকে আমরা ফাঁকি দিয়েছি, আজকে আর পারবো না। এসো দেখি, সাধুর সহায় ভগবান। চিলেকুঠিটার তলাতেই ছিল একটা সিঁড়ি। জয়ন্ত ও মানিক দ্রুত পদে নিচে নেমে গেল। টর্চের আলো করল তাদের পথ নির্দেশ। টর্চের আলো ফেলে ফেলেই খুব তাড়াতাড়ি তারা দেখে নিল এদিকে বারান্দার কোলে রয়েছে পাশাপাশি তিনখানা ঘর। প্রথম এবং দ্বিতীয় ঘরের দরজা তালা বন্ধ, কিন্তু তৃতীয় ঘরের দরজা তালাবন্ধ ছিল না, যদিও বাইরে থেকে তোলা ছিল শিকল। দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে তিনতলা থেকে দোতলায় নামবে কিনা। ঠিক এমন সময় বোধহয় একতলার সিঁড়িতে শোনা গেল একটা উচ্চ পদশব্দ। চোখের পলক ফেলতে না ফেলতেই জয়ন্ত এবং মানিক তৃতীয় ঘরের শিকল খুলিয়ে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে খিল দিয়ে দিল। বাইরের দ্রুত পদশব্দগুলো ত্রিতলের বারান্দার ওপরে। এসেছো বন্ধুগণ, এসো এসো, আমি যে তোমাদেরই জন্য প্রস্তুত হয়ে আছি। ঘরের বাইরে এবং ভিতরেও শত্রু। জয়ন্ত এবং মানিক দাঁড়িয়ে রইল মূর্তির মতো। এতটা তারা কল্পনাও করতে পারেনি। জয়ন্ত তাড়াতাড়ি মানিকের হাত ধরে টেনে পায়ে পায়ে পিছিয়ে গেল যেদিক থেকে অট্টহাসি আসছিল না সেই দিকে। তারপর এমনভাবে দেওয়ালে পিঠ রেখে দাঁড়ালো যেন পিছন দিক থেকে কেউ তাদের আক্রমণ করতে না পারে। এসো এসো বন্ধু, এসো আজ আঁচড়ে বসো, নয়ন ভরিয়া তোমায় দেখি এইখানেতে বসো। কে তুমি? তোমার গলা যে ভীষণ চেনা চেনা লাগছে। বন্ধু আর এক বন্ধুর গলা চিনবে না? তুমি হচ্ছ ভূষো পাগলা। হঠাৎ করে বাইরে থেকেই ঘরের দরজার ওপরে শোনা গেল দমাদ্দম পদাঘাতের শব্দ। একসঙ্গে অনেকগুলো পা দরজার পাল্লাটাকে ভেঙে ফেলবার চেষ্টা করছে। ঘরের ভেতরের বিপদ সম্বন্ধে জয়ন্ত তখন নিশ্চিন্ত হয়েছে, কারণ পাগল হলেও ভূষো নিশ্চয়ই বিপজ্জনক নয়। দরজা ভাঙবার চেষ্টা করো না, আমাদের কাছে অস্ত্র আছে। তুই কি ভেবেছিস আমাদের কাছে অস্ত্র নেই? আমাদের কাছে অটোমেটিক রিভলভার আছে। আমাদের দলের লোক আছে 15 জন। তোমরা দুটো একটা গুলি ছুটতে না ছুটতেই তোমাদের দুজনকে কুচি কুচি করে কেটে ফেলবো। বেশ, চেষ্টা করে দেখতে পারো।
ব্যাপারটা যতটা ভাবছো ততটা সহজ হবে না। দেখ, ভালো চাষ তো ভালো মানুষের মতন ধরা দে। কিছুক্ষণ বাক বিতণ্ডার পর জানা গেল বাইরে দাঁড়িয়ে আছে মানিক চাঁদ, অর্থাৎ তার সঙ্গী সাথীরাই তাকে ছাড়িয়ে নিয়েছে। এরপর আর কিছুই করল না। জয়ন্ত মুখ ফিরিয়ে ঘরের অন্য দিকের একটা খোলা জানলার ভেতর দিয়ে বাইরেটাকে একবার দেখবার চেষ্টা করল, কিন্তু দেখা গেল কেবলই অন্ধকার। জয়ন্ত, ওরা বোধহয় আজ রাতে কোনো গন্ডগোল করবে না। আমারও তাই বিশ্বাস। ওরা ভোরের জন্য অপেক্ষা করছে। রাতের অন্ধকারে ওরা আমাদের গুলি হজম করতে রাজি নয়। এখন দেখা যাক এই অন্ধকারের সুযোগ নিয়ে এই অন্ধক আমরা নিতে পারি কিনা। আস্তে আস্তে একবার জানলার কাছে গিয়ে নিচের দিকে তাকিয়ে দেখো দেখি। মালিক জানলার কাছে গিয়ে নিচের দিকে তাকালো। নিচের জমির দিকে তাকিয়ে মনে হলো কারা যেন এদিক ওদিক চলাফেরা করছে। মানিক চাঁদ তাহলে ওদিকেও পাহারা রাখতে ভোলেনি। সুপ্রভাত, সুপ্রভাত। আমি জানি আমার জীবনে আর সুপ্রভাত আসবে না, কিন্তু তোমরা কে বাবু? হ্যাঁ, তোমরা এখানে কেন? ভূষণ। জয়ন্ত টর্চের আলো জ্বেলে দেখল ঘরের মেঝের উপর ভূষো পাগলা লম্বা হয়ে শুয়ে রয়েছে। এ কি ভূষণ? এই তোমার তোমার মাথায় আর মুখে চাপ চাপ শুকনো রক্ত। দুশ্মনরা লাঠি মেরে আমার মাথা ফাটিয়ে দিয়ে আমাকে এখানে ধরে এনেছে। দেখো না, আমার হাত পাও বাঁধা। মানিক, ওর হাত পায়ের বাঁধন খুলে দাও। আচ্ছা ভূষণ, তোমার মতো নিরীহ মানুষের ওপর এমন অত্যাচার কেন? তুমি কি ওদের কোনো অনিষ্ট করেছো? কিছু না, কিছু না। নিজের উপকার কি পরের উপকার, কিছুই আমি করতে পারি না। হ্যাঁ, আমি খালি খাই দাই, বগল বাজাই আর সোনার আনারসের গান গাই। হ্যাঁ, আমি সোনার আনারসের চড়া জানি বলেই ওরা আমাকে দূরে রেখেছে, জানো? তাই নাকি? হ্যাঁ, ওরা আমাকে আরো অনেক কথা জিজ্ঞাসা করে। ওদের বিশ্বাস আমি আরো অনেক কথা জানি। তুমি আরো অনেক কথা জানো নাকি? হ্যাঁ। ভূষণ, লোকে তোমাকে পাগল বলে বটে, কিন্তু তোমার কথাবার্তা তো ঠিক পাগলের মতন নয়। আমি পাগল নই তো কি? হ্যাঁ, ওই সোনার আনারসের ছড়াই আমাকে পাগল করেছে। হ্যাঁ, আমি পাগল, আমি পাগল, আমি পাগল। ছড়া আবার কাউকে পাগল করতে পারে নাকি? এ সোনার আনারসের ছড়ার মানে বুঝলে? পাগল হওয়া ছাড়া উপায় নেই গো, পাগল হওয়া ছাড়া উপায় নেই। একদম উপায় নেই। কিন্তু ছড়ার শেষটা তো তুমি এখনো আমাদের শোনাওনি। শুনবে শুনবে, তা শোনাতে আমার আপত্তি নেই। আমার মুখে ওই ছড়াটা তো আরো কত লোকে শুনেছে, কিন্তু কেউ পারেনি এর মানে বুঝতে। হ্যাঁ, কেউ পারেনি। তোমরাও কি পারবে? শোনো শোনো শোনো। ভূষোকে বাধা দিয়ে হঠাৎই ঘরের বাইরে থেকে মানিক চাঁদ চিৎকার করে উঠল, খবরদার ভূষো, খবরদার! ছড়াটা ওদের কাছে বললে তোকে আমরা এক্ষুনি খুন করে ফেলবো। শুনছো তো? ঘরের বাইরে দুশ্মনরা আড়ি পেতেছে, আর ছড়া বলে কাজ নেই বাবা, আর কাজ নেই। ভয় না পেয়ে বলো, ওরা তোমার কিছুই করবে না। বাঘ রাজাদের রাজ্যে গেছে, কেবল আছে একটি স্মৃতি। ব্রহ্ম পিশাচ পানাই বাজায়, বাস্তুগুগু কাঁদছে নীতি। সেই গানেতে জলচরি, আলো আধারি যাওয়া আসা, সর্পনৃপের দর্প ভেঙে বিষ্ণুপ্রিয়া বাঁধেন বাসা। জয়ন্ত খানিকক্ষণ ধরে লাইনগুলো মনে মনে আওড়ে নিয়ে বলল, ভূষণ, তোমার ছড়া সবটাই আমার মুখস্থ হয়ে গেছে। হঠাৎই খোলা জানলাটা দিয়ে কি একটা ফেলে দিয়ে গেল একজন লোক। পরমুহূর্তেই ভীষণ একটা শব্দ এবং সঙ্গে সঙ্গে ঘরের ভেতরটা ভরে উঠল তীব্র একটা দুর্গন্ধে। জানলার দিকে চলো, জানলার দিকে চলো, ওরা বিষাক্ত গ্যাসের বোমা ছুড়েছে। কিন্তু ওরা কেউই জানলা পর্যন্ত পৌঁছতেই পারল না। সবাই মাটির ওপরে পড়ে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে অজ্ঞান হয়ে গেল। জ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে জয়ন্ত দেখল তার বুকের ওপরে ঝুঁকে রয়েছে একখানা উদ্বিগ্ন মুখ। সে মুখ সুন্দরবাবুর। বাঁচলুম, জয়ন্তর জ্ঞান হয়েছে। আমার কি হয়েছে সুন্দরবাবু? চোখে কেন ঝাপসা দেখছি, মাথার ভেতরে যন্ত্রণা, নিঃশ্বাস টানতেও কষ্ট হচ্ছে। তোমরা কোথায় গিয়েছিলে তা কি মনে পড়ছে না? কোথায়? প্রতাপ চৌধুরীর বাড়িতে। একে একে তার সব কথা মনে পড়ে গেল। জয়ন্ত তাড়াতাড়ি উঠে বসবার চেষ্টা করতেই সুন্দরবাবু তাকে বাধা দিয়ে বললেন,
না জয়ন্ত, না। ডাক্তারবাবু বলে গিয়েছেন এখনো 2-3 দিন তোমাকে বিছানাতেই শুয়ে থাকতে হবে। মানিক কোথায়? মানিক? ভয়ের কোনো কারণ নেই, পাশের বেডেই আছে। কিন্তু আপনি আমাদের খোঁজ পেলেন কিভাবে? আমার কথা কি বলবো কি ভাই জয়ন্ত, সব কথা আমি নিজেই এখনো ভালো করে বুঝে উঠতে পারিনি। রাত্রিবেলায় তুমি আর মানিক তো ওই প্রতাপ চৌধুরীর বাড়ির দিকে গেলে। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, তবু তোমাদের দেখা নেই। বুঝলুম নিশ্চয়ই তোমরা কোনো বিপদে পড়েছ, হয়তো তোমরা আর বেঁচেও নেই এমন সন্দেহটা হলো। সুব্রতবাবু বললেন মানুষ খুন করতে নাকি প্রতাপ চৌধুরীর একটুও বাঁধে না। হাজার হোক আমি পুলিশের লোক, তো এই কাজে মাথার চুল পাকিয়ে ফেলেছি। ভেবে সারা হলেও বুদ্ধি হারিয়ে ফেলি না। সুব্রতবাবুকে নিয়ে ছুটলাম এখানকার থানায়। নিজেদের আর তোমাদের পরিচয় দিয়ে ওই দারোগা বাবুর কাছে সব কথা খুলে বললুম। তিনি তখনই কয়েকজন চৌকিদার নিয়ে ওই থানা থেকে বেরিয়ে পড়লেন। তোমাদের খোঁজে সকলে মিলে ছুটলুম ওই প্রতাপ চৌধুরীর বাড়ির দিকে। বাড়ির সদর দরজায় তখন আর বাইরে থেকে তালা দেওয়া ছিল না, পাল্লা দুখানা বন্ধ ছিল ভেতরের দিক থেকেই। কিন্তু যখন ডাকাডাকির পরেও কারুর আর সাড়া পাওয়া গেল না, তখন ওই দরজা ভেঙেই আমরা ওই বাড়ির ভিতরে প্রবেশ করলাম। তারপর দেখলুম ওই উঠোনের ওপর পড়ে রয়েছে তোমাদের 3 জনের ওই অচেতন দেহ। তারপর কিন্তু বিষাক্ত গ্যাসের বোমায় আমরা জ্ঞান হারিয়েছিল দোতলার একখানা ঘরের ভেতরে। বোঝা যাচ্ছে শত্রুরা আমাদের দেহগুলোকে একতলায় নামিয়ে এনেছিল। ঠিক সেই সময়ই একজন নতুন লোক ঘরের ভিতরে এসে দাঁড়ালেন। নমস্কার দারোগাবাবু, নতুন কোনো খবর আছে? আছে। কি? প্রতাপ রায়চৌধুরীর বাড়িতে আমি একজন চৌকিদার পাহারায় রেখে এসেছিলাম। আপনি জানেন নিশ্চয়ই। কেন? কে তাকে খুন করেছে। খুন? হ্যাঁ, খুন। আমরা যখন ঘটনাস্থলে যাই তখন সে বেঁচে ছিল বটে, তবে সেটা না বাঁচারই শামিল। কারণ 2-4টে অস্ফুট স্বরে ডোল ডোল বলেই সে মারা পড়ে। তার বুকে আর মুখে ছোড়া মারার চিহ্ন ছিল। ডোল মানে? চৌকিদার ঠিক কি বলতে চেয়েছিল আমিও তা বুঝতে পারিনি, তবে এটা দেখেছি যে প্রতাপ চৌধুরীর বাড়ির একতলায় একটা চৌবাচ্চার মতো বড় লোহার ডোল বা জলাধার আছে। চৌকিদারের দেহ পাওয়া যায় ঠিক তার পাশেই, কিন্তু তার সঙ্গে চৌকিদারের মৃত্যুর কি কোনো সম্পর্ক থাকতে পারে? বোধহয় মরবার সময় লোকটা প্রলাপ বকছিল। আমারও তাই বিশ্বাস। আমার বিশ্বাস অন্যরকম। কিরকম? আপনারা খুব সহজেই ব্যাপারটাকে হালকা করে ফেলতে চাইছেন, কিন্তু ব্যাপারটা মোটেই হালকা নয়। চৌকিদার যে প্রলাপ বকছিল তার কোনো প্রমাণ আছে? প্রলাপ বলে অর্থহীন কথা কি? কে বলল চৌকিদারের কথা অর্থহীন? আপনারা তার মুখে শুনেছেন ডোল শব্দটা। আপনারা কি ডোল বা জলাধার খুঁজে পাননি? কিন্তু খুঁজে পেয়েও আপনাদের কোনো সমস্যার সমাধান কি হয়েছে? সেইটাই ভাবার বিষয়। অন্তিমকালে চৌকিদারের কথা বলার শক্তি প্রায় লুপ্ত হয়ে এসেছিল। সেই সময় সেও যখন কোনো রকমের ডোল শব্দটা উচ্চারণ করে ওইদিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিল, তখন তার কথার ভেতরে নিশ্চয়ই কোনো মানে আছে। ওই ডোলটি আমি পরিষ্কার করেছি। তার তলায় পড়ে আছে ইঞ্চি খানেক অতি ময়লা পোকা ভরা জলব্যাস, আর কিছু নেই। তাহলে ওখানে অত বড় একটা ডোল বসিয়ে রাখবার কারণ কি? কেমন করে বলবো দারোগা বাবু? আচ্ছা, এখানে কি পালকি পাওয়া যায়? তা যায়, কিন্তু কেন? আমি এখনই ওখানে যেতে চাই। আবার প্রতাপ চৌধুরীর বাড়ি, তার চারিদিকে কড়া পুলিশ পাহারা। সিঁড়ির খিলানের তলায় ওই দেখুন সেই ডোলটা, ওরই পাশে চৌকিদারের দেহ পাওয়া যায়। জয়ন্ত ধীরে ধীরে এগিয়ে গেল। একটা গোলাকার লোহার জলাধার, উচ্চতায় 2.5 হাত এবং চওড়ায় প্রায় 3 হাত। তলার দিকে পড়ে রয়েছে খানিকটা ঘোলা জল। এর ভেতরে কি আছে কিছু বুঝলেন? দারোগাবাবু, আপনার কাছে একটা আর্জি আছে। বলুন না। ডোলটার ভেতরে জল আছে অল্পই, ওটা বোধহয় বেশি ভারী নয়। অনুগ্রহ করে আপনার চৌকিদারদের হুকুম দিন অন্ধকার খিলানের তালা থেকে ডোলটাকে উঠোনের মাঝখানে নিয়ে আসতে। আমি ওটাকে আরও একবার ভালো করে দেখতে চাই। চৌকিদাররা ডোলটাকে টানতে টানতে উঠোনের মাঝখানে নিয়ে এলো। জয়ন্ত সেদিকে ফিরেও তাকালো না। ডোলের নিচে দেখা গেল একটা বড় গর্ত। গর্তের ভিতর দিকে নেমে গিয়েছে একটা সিঁড়ি। গুপ্ত পথ। হ্যাঁ, যখনই দেখলাম সদর দরজা ভেতর থেকে বন্ধ থাকলেও বাড়ির লোকেরা বাইরে বেরোতে পারে,
তখনই আন্দাজ করলাম এই বাড়ির কোথাও না কোথাও গুপ্ত পথের অস্তিত্ব আছে। তারপর শুনলাম চৌকিদারের অন্তিম উক্তি, ডোল ডোল। এও শোনা গেল চৌকিদারের যেখানে মৃত্যু হয় তার পাশেই পাওয়া গেছে একটা মস্ত ডোল। অবশ্য গুপ্ত পথ পাওয়া যাবে যে ডোলের তলাতেই, তখনও পর্যন্ত সেটা আমি আন্দাজ করতে পারিনি। কিন্তু এটুকু আমি বুঝেছিলাম যে এই ডোলটাকে অবহেলা করে উড়িয়ে না দিলে কোনো না কোনো মূল্যবান তথ্য আমরা জানতে পারবো। আরও একটা কথা আন্দাজ করতে পারছি, চৌকিদারের দেহ কেন এখানে পাওয়া গেছে। চোখের সামনে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি একটা ট্র্যাজেডির শেষ দৃশ্য। বাড়ির পলাতক লোকগুলো বোধহয় জানতো না এখানে কোনো চৌকিদার মোতায়েন করা রয়েছে, কিংবা জেনেও বিশেষ কোনো প্রয়োজনে বাধ্য হয়ে তারা আবার এই বাড়ির ভেতর ঢুকেছিল এই গুপ্ত দরজা দিয়ে। চৌকিদার তাদের দেখতে পায়, তারা পালায়, চৌকিদার তাদের পেছনে পেছনে এখানে পর্যন্ত ছুটে আসে, তাই চৌকিদারকে খুন হতে হয়। তারপর গুপ্তপথে নেমে ডোলটাকে আবার যথাস্থানে বসিয়ে সকলে মিলে সরে পড়ে। আরেকটা বিষয় লক্ষ্য করুন, অত বড় ডোলে জল আছে মাত্র ইঞ্চি 5। অতটুকু জল না রাখলেই চলতো, তবু রাখা হয়েছে কেবল দুটো কারণে। প্রথমত, জল থাকলে বাইরের কোনো অতি কৌতূহলী চক্ষু সন্দেহ করতে পারবে না যে ডোলটা জলাধার ছাড়া অন্য কোনো কারণে ব্যবহৃত হয়। দ্বিতীয়ত, অল্প জল না রাখলে ডোলটাকে নিচ থেকে ঠেলে সরাতে বা টেনে গর্তের মুখে আনতে বিশেষ বেগ পেতে হতো। কিন্তু অতি চালাক লোকেরা অতি বোকা হয় প্রায়ই। অত বড় ডোলে অত কম জল, তাও পচা, পোকায় ভরা। এরপর ওরা সুড়ঙ্গতে নামবে এটাই ঠিক হলো। সকলেই সুড়ঙ্গ পথের সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে লাগলেন। কয়েকটা ধাপ পরেই সোজা পথ, অন্ধকার এবং স্যাঁতস্যাঁতে। টর্চের আলোতে অন্ধকার তাড়িয়ে প্রত্যেকেই যে কোনো মুহূর্তে রিভলভারের খোঁড়া টেপবার জন্য প্রস্তুত হয়ে রইল। কেবল তাদের জুতোর শব্দগুলোই পাতালের স্তব্ধতাকে ভেঙে দিতে লাগল। তাছাড়া অন্য কোনো রকম সন্দেহজনক শব্দ নেই। এক জায়গায় একটা কুঠিরের মতো ঠাঁই পাওয়া গেল। তার 3 দিকে দেওয়াল এবং একদিক খোলা, দরজা টরজা কোনো কিছুই নেই, এবং সেইখানেও কোনো জনপ্রাণী নেই। আরও খানিকটা এগোবার পর সুড়ঙ্গপথ শেষ হলো। সেখানেও কয়েকটা ধাপ উঠে গিয়েছে উপর দিকে। বোঝা যাচ্ছে এই সুড়ঙ্গটা কেবল লুকিয়ে আনাগোনার জন্যই ব্যবহার করা হয়। সে ধাপ দিয়ে উঠে গিয়ে ওপরে দুহাত বাড়ালো। হাতে ঠেকল ঠান্ডা ধাতুর স্পর্শ। এ কি, লোহার দরজা! একটু জোর করে ঠেলা দিতেই গঙ্গা জলের সিস্টার্নের ডালার মতো একটা গোলাকার ভারী জিনিস উল্টে বাইরের দিকে পড়ে গেল, এবং সুড়ঙ্গের ভিতরে নেমে এলো মুক্ত পৃথিবীর আলো। সকলে সুড়ঙ্গ ছেড়ে বাইরে গিয়ে দাঁড়ালো। হাত 15-16 চওড়া এবং হাত 25-26 লম্বা ঘাস জমিয়ে জঙ্গল এবং কাটা ছোপে ঘেরা জায়গা। এত অনায়াসে যে চোখ ঠকাতে পারে তাকে আমি মস্ত বড় ওস্তাদ বলে মানতে রাজি আছি। কিন্তু কথা হচ্ছে, কে সে? নিশ্চয়ই প্রতাপ চৌধুরী। মানিকচাঁদের কথা আমি তখনও বিশ্বাস করিনি, আর এখন বিশ্বাস করবার মতো একটা বড় সূত্রও পেয়েছি। সূত্রটা নতুন নয়, পুরনো, সেই 999 স্টেট এক্সপ্রেস সিগারেট। কারণ শৌখিন প্রতাপ চৌধুরী যে সিগারেট খায় তারই একটা আধপোড়া নমুনা এখানেও আছে। সিগারেটটা যদিও এখন নিভে গেছে, কিন্তু ভালো করে দেখলে বোঝা যায় ওটা টাটকা। খুব সম্ভবত কাল রাতেই ওটা শোভা পেয়েছিল প্রতাপ চৌধুরীর মুখে। ওটা যদি বেশি দিন রোদে আর খোলা হাওয়ায় পড়ে থাকতো তাহলে ওর কাগজের ওপর পড়তো দাগ, আর সোনালি অংশটার রঙও যেত জ্বলে। মানিকচাঁদ হচ্ছে প্রতাপের প্রধান সাগরেদ, অন্তত আমার তাই বিশ্বাস। প্রতাপ নিজে আড়ালে থেকে সুতো টেনে মানিকচাঁদের দলকে পুতলবাজির পুতুলের মতো অভিনয় করাতে চায়। এদিকে সুব্রত খুঁজতে গিয়েছিল ভূষণকে। মিনিট 5 পরে সুব্রত ফিরে এসে বলল, ভূষকে তো দেখতে পেলুম না। মানে? ভূষো ঘরেও নেই, এই বাড়ির ভিতরেও কোথাও নেই। কেবল তার ঘরের দেওয়ালে কাঠ কয়লা দিয়ে বড় বড় অক্ষরে লেখা রয়েছে সোনার আনারস, সোনার আনারস। আমি চললুম সেই সোনার আনারসের সন্ধানে। গভীর রাত্রে জয়ন্ত হঠাৎই ধাক্কা মেরে ঘুম ভাঙিয়ে দিল মানিকের। ব্যাপার কি জয়, আবার কোনো বিপদ ঘটলো নাকি? বিপদ নয় মানিক, বিপদ নয়, শোনো। শোনা গেল খানিক দূর থেকে কে যেন আবৃত্তি করছে। এই দাঁড়াও, ভূষো পাগলার গলা। হ্যাঁ, ভূষো যে এখানকার মাটি ছেড়ে নড়তে পারবে না সেটা আমি আগেই আন্দাজ করেছিলাম মানিক। যাই হোক, তোমার শরীর সুস্থ তো? হ্যাঁ, কিন্তু এই কথা জিজ্ঞেস করছো কেন? খুব সম্ভব ভূষো বাগানের পুকুর পাড়েই আছে। আমি চুপি চুপি গিয়ে দেখতে চাই সেখানে সে কি করছে। তুমিও কি আমার সঙ্গে আসবে? সে কথা আবার বলতে?
তাড়াতাড়ি জামা পরে দুজনেই বেরিয়ে পড়ল। জয়ন্তর অনুমানই সত্য। পুকুরের দক্ষিণ পারে বটগাছের তলায় দাঁড়িয়েছিল একজন মানুষের মূর্তি। নিশ্চয়ই ভূষো পাগলা। মিনিট কয়েক সে নীরবে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎই বটগাছের পশ্চিম ধার ধরে হনহন করে এগিয়ে যেতে লাগলো। আজ আর ভূষোর সঙ্গ ছাড়া হবে না। ও কোথায় যায় দেখবার জন্যই আমার আগ্রহটা হচ্ছে। চলল ওর পিছনে পিছনে। কিছু দূর এগিয়ে গিয়ে জয়ন্ত বলল, না মানিক না, ওই দেখো ভূষো দাঁড়িয়ে পড়ল। আমরা আজ এক ক্রোশ পথ পার হয়েছি। ভূষো এইবার পাগলের মতো চারিদিকে ছোটাছুটি করে বেড়াতে লাগলো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে। হাবভাব দেখে মনে হচ্ছে ও যেন কি খুঁজছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। পাগলটা ভেবেছে এখানেই ফলে সোনার আনারস। আমিও তো ওই রকমই একটা অসম্ভব আশা করেছিলাম। যাও যাও, বাজে বকো না। বাজে নয়, সত্যি বলছি। আমার দৃঢ় ধারণা সুব্রতবাবুর বাড়ি থেকে বেরিয়ে ভূষো প্রায়ই এই পর্যন্ত আসে, কিন্তু যা পাওয়ার আশায় এত দূর সে আসে তা আর খুঁজে পায় না। সেই দুঃখেই বোধহয় ওর মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে, ভূষো এতখানি পথ পার হয়ে ঠিক এইখানি এসে থামলো কেন? ঠিকই বলেছ। তোমার এই প্রশ্ন হচ্ছে একটা প্রশ্নের মতো প্রশ্ন। এবার ওই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। সব গুলিয়ে গেল, সব গুলিয়ে গেল। ওরে বাবা, জলগো টিকটিকি, কোথায় আছিস তুই? কোথায় আছিস? কে তোকে তাড়িয়ে দিলে বাপধন? কোথায় তাড়িয়ে দিলে? ঠিক সেই সময়ে কাছের একটা ছোপ ঠেলে বেরিয়ে এলো আর একজন মনুষ্যমূর্তি। সে খুব সন্তর্পণে পা টিপে টিপে পেছন থেকে ভূষোর দিকে অগ্রসর হতে লাগলো। প্রশান্ত চৌধুরীর চর এখনো ভূষোর পেছনে লেগে আছে। নিশ্চয়ই ওকে আবার ধরে নিয়ে যেতে চায়। চলো মানিক, আমরাই ওকে ধরি। জয়ন্ত এবং মানিক গাছের আড়াল ছেড়ে বেগে বেরিয়ে পড়ল। কিন্তু লোকটা যেমনই সাবধানে তেমনই চটপটে। হঠাৎ মুখ ফিরিয়ে তাদের দেখে ফেলল। ঠিক পর মুহূর্তে সে জঙ্গলের দিকে দৌড় মারল তীরের বেগে। তার পা লক্ষ্য করে জয়ন্ত ছুঁড়ল রিভলভার, কিন্তু রাত্রের ঝাপসা আলোয় লক্ষ্যভেদ করতে পারল না সে। লোকটা জঙ্গলের ভিতরে অদৃশ্য হয়ে গেল। জয়ন্ত এবং মানিক জঙ্গলের ভিতরে গিয়ে ঢুকল, কিন্তু পলাতকের কোনো পাত্তাই মিলল না। তারা বেরিয়ে এলো বাইরে। এখন সেখানে ভূষো পাগলাকেও তারা দেখতে পেল না। পাগলা ভয় পেয়ে আবার পালিয়েছে। কাল সুব্রতবাবুকে দু একটা কথা জিজ্ঞাসা করব, তারপর আবার এখানে আসবে। আবার এখানে আসবে? নিশ্চয়ই নিশ্চয়ই। জলজান্ত টিকটিকিটাকে খুঁজতে হবে না? আচ্ছা সুব্রতবাবু, এদেশে কখনো বাঘ রাজা বলে কেউ ছিলেন? বাঘ রাজা? বাঘ রাজা? হ্যাঁ হ্যাঁ, বাবার মুখে শুনেছি। অনেক কাল আগে এ অঞ্চলে এক প্রতাপশালী রাজবংশ ছিল। তাদের উপাধি হচ্ছে বাঘ। এই বাঘ আবার মানুষের উপাধি হয় নাকি? আমি বিশেষ কিছুই জানি না, আর আমার পক্ষে জানবার কথাও নয়। কারণ বাঘ রাজাদের বংশ নাকি পলাশীর যুদ্ধের আগেই লুপ্ত হয়ে গিয়েছিল। তবে শুনেছি আমার প্রপিতামহেরও আগে আমাদেরই কোনো পূর্বপুরুষ কোনো এক বাঘ রাজার দেওয়ানের পদ লাভ করেছিলেন। বাঘ রাজাদের কোনো চিহ্নই কি অঞ্চলে নেই? আগে কিছুই নেই। তবে আমার পিতামহ বলতেন, যেখানে বাঘ রাজাদের রাজধানী ছিল এখন সেখানে ঘন জঙ্গল। সে জায়গাটা কোথায় তাও আমি জানি না। আচ্ছা সুব্রতবাবু, আপনাদের গ্রামের পশ্চিম দিকে কোনো নদী টদী আছে? কেন বলুন দেখি? আমি এরকম একটা নদী খুঁজছি, কিন্তু দেখতে পাচ্ছি না। জয়ন্তবাবু, আপনার প্রত্যেক প্রশ্নই কেমন যেন রহস্যময়। হঠাৎ নদীর কথা কেন আপনার মনে উঠল? সে কথা পরে বলবো, আগে আমার প্রশ্নের উত্তর দিন। না, আমাদের গ্রামের পশ্চিম দিকে কোনো নদী নেই। নেই? তাহলে কি আমি এমনি খেটে মরলাম? সোনার আনারসের ছড়াটা কি একেবারেই বাজে? সোনার আনারসের ছড়া? তার সঙ্গে নদীর আবার সম্পর্ক কি? সম্পর্ক একটা আছে বলেই অনুমান করেছিলাম, কিন্তু এখন দেখছি আমার অনুমান ঠিক নয়। দেখুন জয়ন্তবাবু, আমাদের গ্রাম থেকে কিছু দূরে আগে একটা নদী ছিল বটে। ছিল নাকি? আগে হ্যাঁ, এই অঞ্চলে আগে একটা নদী ছিল, কিন্তু এখন সেটা শুকিয়ে গিয়েছে। কেবল মাঝে মাঝে দেখা যায় তার শুকনো খাত। তারপর তারপর এখনো বর্ষাকালে সেই খাত কিছুদিনের জন্য জলে ভরে যায়, কিন্তু সেটা তো গ্রামের পশ্চিমে নয়। এখান থেকে উত্তর পশ্চিম দিকে মাইল 3 কি আরো কিছু বেশি পথ পেরিয়ে গেলে তবে সেই খাতটা পাওয়া যায়। তোর পশ্চিম দিকে? তাহলে আবার যে আমার হিসেব গুলিয়ে যাচ্ছে সুব্রতবাবু। যদিও আমি খেয়েই খুঁজে পাচ্ছি না, তবে একবার শেষ চেষ্টা করে দেখতে চাই।
সেই মরা নদীর শুকনো খাদ দেখব। এখনই চলুন। এই যে, এই হচ্ছে সেই মরা নদীর শুকনো খাত। সরস্বতী নদীও শুকিয়ে গিয়ে বাংলাদেশের নানা জায়গায় ঠিক এইরকমই খাত সৃষ্টি করেছে। এই মরা নদীটাও দেখছি আকারে আগে সরস্বতীর মতোই ছিল। খাতটা চওড়ায় কলকাতার আদিগঙ্গার চেয়ে বড় হবে না, দক্ষিণ থেকে বরাবর উত্তর দিকে চলে গিয়েছে। খাতটা মাঝে মাঝে ভরাট হয়ে আছে এবং তার উপরে দেখা যাচ্ছে ছোট বড় ঝোপঝাড় এবং জঙ্গল। দক্ষিণ দিকে খাতটা যেখানে একেবারে বিলুপ্ত হয়ে গিয়েছে, সেইখানে দাঁড়িয়ে নীরবে কি যেন ভাবতে লাগলো জয়ন্ত। মানিক, খাতটা অর্থাৎ নদীটা বোধহয় দক্ষিণ দিকেও এগিয়েছিল, কিন্তু তার দেখা যাচ্ছে না, কারণ একেবারেই ভরাট হয়ে সমতল মাঠের সঙ্গে মিলিয়ে আছে। হয়েছে মানিক, হয়েছে, আমি চাবিকাঠি খুঁজে পেয়েছি। যদি জানতে চান আমার সঙ্গে আসুন। এসো মানিক। বেশ খানিকটা এগিয়ে হঠাৎ করেই দাঁড়িয়ে পড়ল জয়ন্ত। মানিক, কাল রাতে ভূষো ঠিক এখানে এসেই চারিদিকে ছোটাছুটি করছিল না? হ্যাঁ জয়ন্ত, পূর্ব দক্ষিণ দিকে তাকিয়ে দেখো। ওদিকে তো দেখছি মাঠের পরে রয়েছে কোনো একটা জঙ্গল। সোনার আনারসের জয় হোক। এইবারে আমরা ওই বনের ভেতর প্রবেশ করব। দক্ষিণ পূর্ব দিক ধরেই এগিয়ে চলব, কিন্তু তাড়াতাড়ি নয়। আমাদের পদচালনা করতে হবে স্বাভাবিকভাবেই। কতক্ষণ অগ্রসর হতে হবে জানো? ঠিক 1 প্রহর। তারা সকলে জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলল। জয়ন্ত নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, আমরা প্রায় পথের শেষে এসে পড়েছি। আর মিনিট 15-র মধ্যেই একটা কিছু হেস্তনেস্ত হয়ে যাবে। পায়ের তলায় মাটি এখানে ঢালু হয়ে নেমে গেছে কেন? মানিক, এটা এদিকে ঢালু হয়ে নেমে ওদিকে আবার উঁচু হয়ে ওপরে উঠে গেছে। আগে নিশ্চয়ই এখানে একটা জল ভরা খাত ছিল। সেই শুকনো খাতের অন্য পারের উপরে রয়েছে একটা জঙ্গলময় উঁচু ঢিপি, যেন একটা ছোটখাটো পাহাড়। ঢিপিটা দখল করে আছে অনেকখানি জায়গা। ঢিপির উপরে উঠে দেখা গেল চারিদিকে ছড়িয়ে আছে রাশি রাশি সেকেলে ইট। আর একটা দৃশ্য সকলেরই দৃষ্টি আকর্ষণ করল। উপাসের ঢিপিটা যেইখানে নিচের দিকে নেমে শেষ হয়ে গিয়েছে, ঠিক সেইখানে রয়েছে একটা প্রকাণ্ড অট্টালিকার ধ্বংসস্তূপ। একেবারে ধ্বংসস্তূপ বললে ঠিক বলা হয় না, কারণ সর্বাঙ্গে ছোট বড় অশ্বত্থ বট নিম গাছের ভার বহন করে সেই অট্টালিকার একটা অংশ এখনো দাঁড়িয়েছিল মহাকালের বিরুদ্ধে মূর্তিমান প্রতিবাদের মতো। সুন্দরবাবু, ভুল ভাবিনি। এই আমাদের পথের শেষ। সমাপ্তিটা বা আশাপ্রদ বলে মনে হচ্ছে না। আরে মশাই, আমরা কোথায় এসেছি বুঝতে পারছেন না? সুব্রতবাবু, সারা পথটাই আপনি বোবার মতো কাটিয়ে দিয়েছেন। এবারে মুখ খুলুন, বলুন দেখি কোথায় এসেছি আমরা। আমি কেমন করে বলবো? তাহলে শুনুন। এই যে চারিদিকে খাত ঘেরা উঁচু ঢিবিটা দেখছেন, এটা হচ্ছে কোনো পুরাতন দুর্গের শেষ চিহ্ন। আর এই ভাঙাচোরা অট্টালিকা হচ্ছে সেকালকার কোনো রাজার বাড়ি। খুব সম্ভবত ওখানেই বাস করতেন সেই বাঘ রাজারা। তাদের সম্বন্ধে সোনার আনারসের ছড়ায় বলা হয়েছে, বাঘ রাজাদের রাজ্য গেছে, কেবল আছে একটি স্মৃতি, ব্রহ্মপিশাচ পানাই বাজায়, বাস্তু ঘুঘুক কাঁদছে নীতি। বুঝলেন? আগে একটু একটু চলুন ওই ভাঙা অট্টালিকার ভেতরে ঢুকবো। অট্টালিকার এই অংশটা বাইরে থেকে যতটা ভাঙাচোরা বলে মনে হচ্ছিল, ভিতরে এসে দেখা গেল ততটাও দুর্দশা নয় তার। মস্ত একটা উঠোন, তার সর্বত্র আগাছার রাজত্ব। উঠোনের চারিদিকেই চক মিলানো ঘর। কোনো কোনো ঘরের ছাদ বা দেওয়াল ভেঙে পড়েছে, এবং কোনো কোনো ঘরের দরজা বা জানলা নেই বটে, কিন্তু কয়েকটা ঘর এখনো আস্ত রয়েছে। মনে হচ্ছে এই অংশে ছিল রাজবাড়ির অন্দরমহল। এগুলোর দেওয়াল মোটা অনেক। হয়তো সেই জন্যই রাজবাড়ির এদিকটা এখনো ভেঙে পড়েনি। খুব সম্ভব তাই। তখনও ভালো করে সন্ধ্যা নামেনি বটে, কিন্তু বাড়ির উঠোনে রয়েছে আবছায়ার সঞ্চার, এবং নিচেকার ঘরগুলোর ভিতরে ঢুকলে চোখ হয়ে যায় অন্ধ। আমার সঙ্গে একটা পেট্রোলের লণ্ঠন আছে। মানিক, জেলে ফেলো তো এটা। ওদিকের ঘরগুলো তো এখনো পরীক্ষা করা হয়নি। সন্ধে হতে না হতেই বাড়িটাকে আবার হানাবাড়ি বলে সন্দেহ হচ্ছে। এখানে এত পরীক্ষা টরীক্ষার দরকার কি আছে বাপু? মানিক, কি? ঘরের মাঝখানে কি রয়েছে দেখেছো? হ্যাঁ, একটা বড় কূপ। কিন্তু ঘরের ভেতরে কূপ? হয়তো এই ঘরটা ছিল রাজবাড়ির মেয়েদের স্নানাগার। সেকালে তো কলের জল ছিল না, তাই অন্তঃপুরের জন্য এই কূপ খনন করা হয়েছিল হয়তো। মানিক,
তোমার অনুমান অসঙ্গত নয়, কিন্তু কিন্তু বলতে বলতে থেমে গিয়ে নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর সে এগিয়ে একটা টর্চের আলোর নিচে ফেলে দেখল রীতিমতো একটা গভীর কূপ। জল চকচক করে উঠল তার অনেক নিচে। মানিক, দড়ি বের করো, আমি কূপের ভিতর গিয়ে নামবো। কোমরে দড়ি বেঁধে নানা রকম কসরত করে জয়ন্তকে নিচে নামানো হলো। কিছুক্ষণ পর জয়ন্ত আবার ওপরে উঠে এসে দাঁড়ালো। তার চোখে মুখে পরিতৃপ্ত আনন্দের আভাস। কি দেখলে জয়ন্ত? আমার সন্দেহ মিথ্যে নয়। অনেক নিচে কূপের জল থেকে খানিক ওপরে দেওয়ালের গায়ে একটা লোহার দরজা আছে। লোহার দরজা? তার বাইরে রয়েছে মস্ত দুটো কুলুপ। এর মানে কি জয়ন্তবাবু? আমার বিশ্বাস সেই রহস্যেরও পাশেই রয়েছে সোনার আনারসের সমস্ত রহস্য। পরমুহূর্তেই চারিদিকের নিস্তব্ধতা চুরমার করে দিয়ে বজ্রকণ্ঠের মতো গর্জে উঠল দুটো বন্দুক। দুটো বুলেট এসে লাগলো দেওয়ালের উপরে। শত্রুরা আসছে আক্রমণ করতে। ওই দরজা দিয়ে পাশের ঘরে চলো, শিগগির। কূপ ঘরের ভিতর দিয়েই পাশের ঘরে যাওয়ার দরজা, তার একখানা পাল্লা ভাঙা। সে ঘর থেকেও অন্য ঘরে যাওয়ার আর একটা দরজা, তার পাল্লা আছে বটে কিন্তু আগল নেই। তারও ওদিকে আছে দরজা দিয়ে ওপাশের ঘরে যাওয়ার পথ। সকলে দ্রুত বেগে সেই তৃতীয় ঘরের ভিতরে এসে পড়ল। জয়ন্ত ভেতর থেকে দরজার শিকলটা তুলে দিল। খানিকক্ষণ কারোর মুখেই কোনো কথা নেই। শত্রুরা যে পেছনে আসছে এমন সারাও পাওয়া গেল না। হঠাৎই এ ঘরের দরজার উপর খট করে একটা শব্দ হলো। দরজা বন্ধ করে দিয়েছে। জয়, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে কি ওই দরজাটা ভেঙে ফেলতে পারবো না? না, একেলে দরজা হলে কোনো মতেই আমার ভাবনা ছিল না। আমি একলাই পারতাম ভেঙে ফেলতে, কিন্তু এই সেকেলে দরজাটা বিশেষ কারণে বিশেষভাবে তৈরি। নিচের এই ঘরটাও অদ্ভুত, একটা জানলা পর্যন্ত নেই। দেওয়ালের অনেক ওপরে আছে, কেবল গোটা কয়েক ফোঁকর, কিন্তু তাদের ভেতর দিয়ে মানুষের মাথাও গলবে না। কে জানে কি উদ্দেশ্যে এরকম ঘর তৈরি করা হয়েছিল। আগে কি এখানে কয়েদিরা থাকতো? হতে পারে। আশ্চর্য কি! সকলে গুম হয়ে বসে রইল বেশ খানিকক্ষণ। আচম্বিতে বাইরে থেকে ভেসে এলো কোলাহল। আজ প্রতাপ চৌধুরীর হাতে গেছে বাঘ রাজাদের গুপ্তধন। সুব্রত একটা দীর্ঘশ্বাস ফেলল। সুব্রত বাবু, আপনার মনের কথা আমি বুঝতে পারছি। ধ্যাৎ, চোখের নিকুচি করেছে। মানিক, চটপট বের করো ফ্লাস্কে চা আর ডিম, দু একখানা হাতে তৈরি রুটি আর দু একটা কলাও বোধহয় এখনো আমরা প্রত্যেকেই পেতে পারি। ঠিক সেই সময় দরজা ভেদ করে হঠাৎ জেগে উঠল একটা অস্বাভাবিক হাসি। ব্রহ্মপিশাচ, ব্রহ্মপিশাচ, এইবার আসছে ব্রহ্মপিশাচ। দারোগাবাবু অজ্ঞান হয়ে ঘুরে পড়ে গেল ঘরের মেঝের ওপর। সুব্রতর মুখ থেকে মনে হলো সেও যেন অজ্ঞান হওয়ার চেষ্টা করছে। ভূতই আসুক আর মানুষই আসুক, আমি ছাড়বো না। রে বুড়া কপাল আমার, বাগরা যাদের রাজ্য গেছে কিন্তু ছিল তাদের গুপ্তধন, তাও নিয়ে গেল দুশ্মনরা। আমার সুখের স্বপ্ন ভেঙে গেল। এ দুঃখ রাখবো কোথায় গো, রাখবো কোথায়? ভূষো পাগলা, ভূষো পাগলা, ভূষো পাগলা। আমাকে চিনেছ? হ্যাঁ, চিনবেই তো, চিনবেই তো। তোমরা যে আমার বন্ধু, আর যে এখানে এসেছি তোমাদের মুক্তি দিতেই। শিকল খোলার শব্দ হলো। তারপরেই দরজা ঠেলে ঘরের ভিতরে প্রবেশ করলো ভূষণ। তুমি কি করে এখানে এলে? কি করে এলুম, কি করে এলুম, কি করে এলুম? ব্যাস, সে অনেক কথা। এখন খালি এইটুকুনি শুনে রাখো, তোমরাও যে এদিকে এসেছো আমি তো জানতুম না। বেড়াতে বেড়াতে দেখলুম প্রতাপ চৌধুরী দলে বেশ ভারী হয়ে বনের দিকে যাচ্ছে। মনে কৌতূহল জাগলো, বুঝলে? লুকিয়ে লুকিয়ে তাদের পিছু নিলুম। সোজা হাজির হলুম এইখানে। সন্ধ্যার অন্ধকারে উঠোনের লম্বা আগাছার ভিতরে হুমড়ি খেয়ে বসে এখানকার সব অভিনয় দেখলুম। তোমরা বন্দি হবার পরেও কত কাণ্ড এসে হলো। শেষটা দেখলুম প্রতাপ চৌধুরীর দল 8টা বড় ঘোড়া আর একটা মাঝারি আকারে সিন্ধু কাঁধে করে এখান থেকে সরে পড়লো। হায় রে হায়, কেমন করে এমন ব্যাপার সম্ভব হলো? এখনো আমার মাথায় ঢুকছে না গো। আয়নাতে মুখ দেখে বৃদ্ধ ভট এখনো গান গাইছে, কিন্তু একটাও জলক টিকটিকি দেখা দিলে না বলেই তো আমার সব হিসাব একেবারে গুলিয়ে গেল।
সোনার স্বপন ভেঙে গেছে, আমি কি নিয়ে বেঁচে থাকবো? কোনো ভয় নেই ভাই, মুক্তি যখন পেয়েছি তোমার স্বপ্নকে সফল না করে আমরা ছাড়বো না। চলুন সবাই। অন্ধকার জঙ্গল, আকাশে চাঁদ আছে বটে, কিন্তু দিনের বেলা সূর্যই যেখানে প্রভাব বিস্তার করতে পারে না, সেখানে রাতের বেলা চাঁদের কথা না তোলাই ভালো। ভয়াবহ বনটা হয়ে উঠেছে অধিকতর বিভীষণ। ভাগ্যে সকলে বেরোবার আগে মানিকের সঙ্গে পরামর্শ করে প্রস্তুত হয়ে এসেছিলাম। সঙ্গে পেট্রোলের লণ্ঠন আর টর্চটা না থাকলে এখানে আমাদের কি দুর্দশাই হতো। সঙ্গে আলো না থাকলে আমি এখানে আসতুম নাকি? আচ্ছা, পথ চলতে চলতে আমি এবারে কতগুলো কথা বলবো, আপনারা মন দিয়ে শুনুন। কথাগুলো আর কিছু নয়, সোনার আনারসের গুপ্ত কথা। সোনার আনারসের ছড়ার কথাটা একবার মনে করুন। সহজভাবে দেখলে ছড়াটিকে অর্থহীন বলে মনে হয় বটে, কিন্তু একটা অর্থহীন ছড়াকে বংশানুক্রমে এত যত্নে রক্ষা করা যায় না। আর কেবল সেই ছড়াকেই চুরি করবার জন্য বাড়িতে চোর আসে না। বিশেষ সুব্রতবাবুর পূর্বপুরুষেরা স্পষ্ট ভাষায় বলে গেছেন, অর্থাভাবের সময় ওই ছড়ার মধ্যে পাওয়া যাবে অর্থের সন্ধান। এইসব কারণে প্রথমেই করলাম ছড়াটার মানে বোঝার চেষ্টা। আয়নাতে ওই মুখটি দেখে গান ধরেছে বৃদ্ধ বট, মাথায় কাঁধে বকের পোলা, খুঁজছে মাটি মোটকা জট। আমি যা মনে করলুম তা হচ্ছে এই আয়না, অর্থাৎ পুকুরের ধারে দাঁড়িয়ে এক প্রাচীন বটবৃক্ষ জলে নিজের প্রতিবিম্ব দেখে পত্র মর্মর ধ্বনি করছে। তার মাথায় আছে বকের বাসা, আর তার ডাল থেকে মোটা সোটা জটগুলো নেমে এসে লুটিয়েছে মাটি পর্যন্ত। সুব্রতবাবুর বাগানে ঠিক এইরকম একটা বটগাছের সন্ধান পেয়ে আমার সকল সন্দেহ দূর হলো। ছড়াটার মানে কেবল আমিই বুঝিনি, ঘুষো পাগলা আর প্রতাপ চৌধুরীও বুঝেছিল, কিন্তু বিদেশে এক জায়গায় তারা অর্থের খেই হারিয়ে ফেলে অন্ধকারে হাতড়ে বেড়াতেও বাধ্য হয়েছিল। প্রথমে আমিও সেই পর্যন্ত এগিয়ে সমস্ত গুলিয়ে ফেলেছিলাম। তারপর মাথা খাটিয়ে হঠাৎ পাই আলোকের সন্ধান। সেই জায়গাটা হচ্ছে এই পশ্চিমাতে পঞ্চপোয়া সূর্যি মামার ঝিকিমিকি, নায়ের পরে যায় কত না, খেলছে জলগ টিকটিকি। মানে হচ্ছে বটগাছের পশ্চিম দিকে সোজা 5 পোয়া পথ অগ্রসর হতে হবে। সেখানে চারিদিকে ঝিকমিক করছে সূর্যালোক, নদীর ওপর ভেসে বেড়াচ্ছে নৌকো, আর জলে খেলা করছে কারা না, জলগ টিকটিকিরা। স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে জলবাসী টিকটিকি হচ্ছে কুমির। বটগাছ পেছনে রেখে পশ্চিম দিকে সোজা 5 পোয়া পথ এগিয়ে কোনো নদী দেখা যায় না। এই জন্য এই পর্যন্ত এসে ভুষো পাকলা রোজ হতভম্ব হয়ে ঘুরে মরত। আমাকেও প্রথমটায় বোকা বনে যেতে হয়েছিল, কিন্তু আমি এত সহজে হার মানতে রাজি নই। মাথা খাটিয়ে সুব্রতবাবুকে প্রশ্ন করে জানতে পারলাম, সত্যিই এ অঞ্চলে আগে একটা নদী ছিল, কিন্তু এখন তা শুকিয়ে গেছে। কেবল কোদালপুরের উত্তর পশ্চিম দিকে 3 মাইলের কিছু বেশি দূরে গেলে আজও তার মরা খাত দেখা যায়। তারপর যথাস্থানে গিয়ে কি করে আন্দাজ করলুম যে নদীটার গতি ছিল সেখান থেকে দক্ষিণ মুখে, আপনারা সকলেই তা জানেন। তখন নিশ্চিন্ত হয়ে আবার সেখানেই ফিরে এলুম। বটগাছ থেকে পশ্চিম মুখে সোজা 5 পোয়া পথ পেরোলে যেখানে এসে উপস্থিত হওয়া যায়। অগ্নিকোণে নেইকো আগুন, কাঙাল যদি মানিক মাগে, গহন বনে কাটিয়ে দেবে রাত্রি দিবার অষ্টভাগে। এর অর্থ, পশ্চিমে 5 পোয়া পথ পার হয়ে নদীর ধারে গিয়ে দেখবে অগ্নিকোণে অর্থাৎ পূর্ব দক্ষিণ কোণে এক অরণ্য। কাঙাল যদি ঐশ্বর্য চায় তাহলে ওই গভীর বনের ভেতর দিয়ে অগ্নিকোণের দিকে লক্ষ্য রেখে 1 প্রহর বা 3 ঘন্টা, দিন রাতকে 8 অংশে ভাগ করলে 1 প্রহর হয়, ধরে অগ্রসর হতে হবে। বাঘ রাজাদের রাজ্য গেছে, কেবল আছে একটি স্মৃতি। ব্রহ্ম পিশাচ পানাই বাজায়, বাস্তু ঘুঘু কাঁদছে নীতি। ছড়ার এইখানটায় কিঞ্চিত কবিত্ব প্রকাশ করে ইঙ্গিতে বোঝাবার চেষ্টা হয়েছে, 1 প্রহর ধরে এগোবার পর পাওয়া যাবে বাঘ রাজাদের প্রাসাদের ধ্বংসবিশেষ। সেইখানেতে জলচারী আলো আঁধির যাওয়া আসা। সর্প নৃপের দর্প ভেঙে বিষ্ণুপ্রিয়া বাঁধেন বাসা। এর অর্থ, বাঘ রাজাদের প্রাসাদের ধ্বংসাবশেষের মধ্যে এমন একটা ঠাঁই আছে যেখানে জলের ওপর দিয়ে আসা যাওয়া করে আলো আর আধার। সর্পনৃপকে বাসুকি, রাজ্য যার পাতালে, বিষ্ণুপ্রিয়াকে ঐশ্বর্যের দেবী লক্ষ্মী, অর্থাৎ বাসুকির রাজ্য জলময় পাতালে লক্ষ্মী বাস করছেন ঐশ্বর্য নিয়ে। এতক্ষণে আপনারা বুঝেছেন বোধহয় ঘরের ভেতর কূপ দেখে আমার সন্দেহ জাগ্রত হয়েছিল কেন। প্রথমত, ঘরের ভেতরে কূপ বেশ একটু অসাধারণ নয় কি? দ্বিতীয়ত, কূপের তলদেশটাই সর্পরাজ বাসুকির জলময় পাতালের এক অংশ বলে ধরে নেওয়া যায়। তৃতীয়ত, মাঝে মাঝে এও শুনেছি যে কোনো কোনো সেকেলে কূপ আর পুষ্করিণীর ভেতর থেকে পাওয়া গিয়েছে গুপ্তধন।
গুপ্তধনের কথা শুনলেন, এবার অন্য 2-4টে কথা শুনুন। আমার কি বিশ্বাস জানেন? প্রতাপ চৌধুরীর বাড়িতে এখনও পুলিশি পাহারা আছে, সুতরাং সেই বাড়ির ভেতর ঢোকার চেষ্টা করবে না। অন্তত আজকের রাতের জন্য তাকে আশ্রয় নিতে হবে সেই সুড়ঙ্গ পথের মধ্যেই। তারপর কাল সে হয়তো লোকজন আর গুপ্তধন নিয়ে কোদালপুর থেকে অদৃশ্য হবে। অতএব ভোরের আলো ফোটবার আগেই আমাদের অবতীর্ণ হতে হবে সুড়ঙ্গ পথের মধ্যে। চূড়া দলে হালকা নয়, কাজেই আমাদেরও দলে ভারী হতে হবে। সঙ্গে যখন দারোগাবাবু আছেন তখন সেজন্য ভাবনা নেই। সুড়ঙ্গে হানা দেওয়ার আগে থানা থেকে একদল চৌকিদার সংগ্রহ করলেই হবে। কিন্তু খুব সম্ভব আমরা সহজেই আসামিদের গ্রেপ্তার করতে পারব। প্রতাপের এখন শত্রু ভয় নেই, সে তার দলের লোকেরা পথশ্রমে নিশ্চয়ই ভ্রান্ত হয়ে পড়েছে। হয়তো আমরা গিয়ে দেখব তারা সকলেই নিদ্রা দেবীর আরাধনা করছে। এই প্রতাপ চৌধুরীকে চোখে দেখবার জন্য আমার আগ্রহ হচ্ছে। সেই আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী। নাটকের সর্বত্রই সে অভিনয় করছে, বারবার আমাদের নাস্তানাবুদ করে মারছে, অথচ একবারও চোখের সামনে আত্মপ্রকাশ করলো না। অপরাধীদের জগতে তাকে একজন প্রতিভাবান ব্যক্তি বলে স্বীকার করতে হয়। তার প্রতি আমার শ্রদ্ধা হচ্ছে। সুরঙ্গে চুপি চুপি নেমে জয়ন্তরা দেখল প্রতাপ চৌধুরী ঘুমোচ্ছিল দলবল নিয়ে। কারুর ঘুম ভাঙবার আগেই চৌকিদারেরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ল পাখের মতো। ঘুমের জড়তা ছটবার আগেই প্রত্যেকের হাতে পড়ল দড়ি এবং হাতকড়ি। সুব্রতবাবু, কোন মহাত্মার নাম প্রতাপ চৌধুরী? সুরঙ্গের মধ্যে যে 3 দিক ঘেরা এবং একদিক খোলা কুটিরের মতো জায়গা ছিল, সেইখানে খুব সেকেলে পেটিকারের ওপর একটা লোক ঘাড় হেঁট করে বসেছিল। হৃষ্টপুষ্ট চেহারা, ধপধপে ফর্সা রং, অতি শৌখিন তার জামা কাপড়। দেহে কোথাও একটু শয়তানের ছাপ মাত্র নেই। অন্যান্য দুশ্মন চেহারার পাশে তাকে দেখাচ্ছিল একদম খাপ ছাড়া, যেন বাংলা সাপ্তাহিক পদ্যগুলোর মাঝখানে রবীন্দ্রনাথের কবিতা। জয়ন্ত এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। এতক্ষণ আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের সোনার আনারস রচনা অবলম্বনে স্বর্ণকূপের সন্ধানে। আজকের গল্প পাঠে ছিল আলাপন। গল্পের সূত্রধার এবং জয়ন্তর ভূমিকায় ছিলাম আমি সায়ন্তন। মানিকের ভূমিকায় ছিল আর্য। সুন্দরবাবুর ভূমিকায় ছিল দীপ্তিমান। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল নীল, ঋদ্ধি, পার্থ এবং সৌমিক। এই গল্পের নাট্যরূপ নির্মাণ ও অডিও রূপান্তরে সাহায্য করেছে প্রতীক। শব্দ সংযোজনে ছিল রণজয়। আবহ সঙ্গীত স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলেট থেকে সৌভিক। কেমন লাগলো আজকের গল্পটা? এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন। নমস্কার।